টার্নিং পয়েন্টের পেজ থেকে সবাইকে স্বাগত জানাচ্ছি। যারা অলরেডি আমাদের সঙ্গে কানেক্টেড আছেন তারা অ্যাট ফার্স্ট আমাকে একটু টেক্সট করেন যে আমার সাউন্ড এবং ভিডিও দুটাই কি ক্লিয়ার আছে কিনা। আমি একটু আপনাদের রেসপন্সগুলো দেখতে চাই, যে যদি সব কিছু ঠিকঠাক মতো থাকে তাহলে ইনশাল্লাহ আমরা মূল আলোচনাতে চলে যাব। অলরেডি ডিক্লেয়ার করা হয়ে গেছে, গতকালকে থেকে মনে হয় আমরা ডিক্লেয়ার করে ফেলছিলাম যে আমাদের আজকে ম্যাথ বেসমেন্টের গতকালকে যে পরীক্ষাটা হয়ে গেল আরসি পরীক্ষাটার, এই আরসির ম্যাথ অংশের আমরা গতকালকে শুধুমাত্র অ্যান্সার অপশনগুলো নিয়ে নিছিলাম যে হ্যাঁ কোন কোশ্চেনের অ্যান্সার কোনটা, বাট আজকে সেটার একটু ডিটেল অংশটুকু নিয়ে আমরা কাজ করার চেষ্টা করবো ইনশাল্লাহ। তবে ফার্স্টে আগে একটু আমাকে টেক্সট করেন যে সাউন্ড এবং ভিডিও দুটাই কি ক্লিয়ার আছে কিনা। যদিও অনেকে অনেক টেনশনের মধ্যে আছেন গতকালকে পরীক্ষা দেওয়ার পরে, যে কি অবস্থা, আমার আসবে কি আসবে না, এইরকম অনেক টেনশন আপনাদের মধ্যে মাথায় কাজ করতেছে। এটা খুবই স্বাভাবিক, কারণ কাটমার্ক এরকম একটা বিষয় হচ্ছে আপনাদের মাথার মধ্যে সবসময় কাজ করে। এখন কাটমার্কের বিষয়টা হচ্ছে যে অনেকে যে কোশ্চেনগুলো করতেছেন বা অনেকে ফোন দিয়ে শোনার চেষ্টা করতেছেন, স্যার কি অবস্থা, কত পাইলে আসতে পারে, এরকম এই বিষয়গুলো তো শুধুমাত্র একটা ফিক্সড অংশের উপরে ডিপেন্ড করে না, যে তারা আগে থেকে তো বলে দেয় না যে এত নাম্বার পাইলেই হচ্ছে আমরা এমসিকিউতে আপনাদেরকে উত্তীর্ণ বলে ধরে নিব। এইটা তো আসলে কখনো তারা ওইভাবে ফিক্সড করে বলে দেয় না। তবে আমরা সাধারণত অ্যাজ ইউজুয়ালি কি করি, আমরা সাধারণত অ্যাজ ইউজুয়ালি দেখা যায় যে 60%কে আমরা 5 নাম্বার হিসাবে ধরে রাখি। তবে সেখানে ডেফিনেটলি অনেকগুলো ঘটনা ডিপেন্ড করে, যেমন কোশ্চেনের ডিফিকাল্টি লেভেল কেমন। আমরা খুব ভালো করেই জানি যে যদি কখনো কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা একটু কমে যায়, ঠিক আছে, একদম যদি কমে যায়, মানে একটু আমরা যেটাকে বলি সহজ কোশ্চেন, তখন দেখা যায় যে 5 নাম্বারটা কি হয়ে যায়, একটু বেড়ে যায়। আবার যদি কখনো কোশ্চেনের ডিফিকাল্টি লেভেলটা একটু বেশি চলে আসে, তখন ডেফিনেটলি 5 নাম্বারটা কমে যায়। কতজন পরীক্ষার্থী এই জায়গাটায় অংশগ্রহণ করতেছেন সেটাও একটা ফ্যাক্টর, বা আপনি কতগুলো পোস্টের এগনিস্টে এই জায়গাটায় অ্যাপ্লাই করতেছেন সেটাও একটা ফ্যাক্টর। এরকম অনেকগুলো ফ্যাক্টর কিন্তু মিলায় ওই সময়টাতে যে ডিপার্টমেন্ট কোশ্চেন করতেছে, যে ফ্যাকাল্টি কোশ্চেন করতেছে, তারা তখন নির্ধারণ করে যে হ্যাঁ আমরা এবারে এমসিকিউতে কত নাম্বার পর্যন্ত বা কত জন পর্যন্ত হচ্ছে আমরা টিকাবো। বিষয়টা হচ্ছে এইরকম। তো এই চিন্তাগুলো মাথা থেকে আপাতত ঝেড়ে ফেলে দেওয়া উচিত। আজকের কাজ কোশ্চেনের সলিউশনের প্রসেস দেওয়া, যে আমরা এখান থেকে প্রসেসগুলো শিখবো, ঠিক আছে। পরীক্ষা তো হয়ে গেছে, কিন্তু বিষয়টা তো এইরকম না যে এই ধরনের কোশ্চেন আগামীতে যে পরীক্ষাগুলো আসবে 23 সাল ভিত্তিক, যেহেতু 22 সাল ভিত্তিক এমসিকিউ এর কাজ মনে হয় গতকালকে আমাদের শেষ হয়ে গেল। 22 সাল ভিত্তিক এমসিকিউ পরীক্ষার পার্ট গতকালকে শেষ, এখন শুরু হবে রিটেনের অংশগুলো। আর সামনে যারা আপকামিং 23 নিয়ে একটু চিন্তা ভাবনা করতেছেন, তাদের মাথায় ডেফিনেটলি এই কোশ্চেনগুলোর ধরনগুলো সম্পর্কে একটা আপনাদের কি করা উচিত, আপনাদের মাথায় একটু চিন্তাগুলো রাখা উচিত। সেইটারই পার্সপেক্টে মোটামুটি আজকের আমাদের এই আয়োজনটা, যে আপনি এখান থেকে যেন কি করতে পারেন, কোশ্চেনের সলিউশনগুলোর প্রসেসগুলো যেন আপনি এখান থেকে জেনে যাইতে পারেন, যেটা হয়তোবা আপনার সামনে যে পরীক্ষাগুলো আসতেছে সেখানে এই চ্যাপ্টারগুলো থেকে এই ধরনের যদি কোশ্চেন আসে, তাহলে আপনার জন্য সলিউশন করাটা অনেক সহজ হয়ে যায়, তাই না? বিষয়টা হচ্ছে এইটা। তাহলে চলেন আমরা টাইম কিল না করে মূল আলোচনাতে একটু চলে যাই। তাহলে আমরা প্রথম কোশ্চেনটা একটু দেখার চেষ্টা করি, যে আমাদের গতকালকে যে পরীক্ষাটা হয়ে গেল তার প্রথম কোশ্চেনটা কি ছিল। দেখেন এভারেজ বেসমেন্টের একটা কোশ্চেন ছিল। কোশ্চেনের কথাতে তারা কি বলতেছে, আমরা একটু বোর্ডের দিকে ফোকাস করি। তারা বলতেছে দ্য এভারেজ অফ 8 নাম্বার ইজ 8, অর্থাৎ 8টা নাম্বারের গড় তারা বলতেছে হচ্ছে কত, নাম্বার 8টা, গড় হচ্ছে 8। এরপরে তারা বলতেছে যে যদি আপনি 4 ইজ সাবট্রাক্টেড, 4কে যদি আপনি বাদ দেন, কোথায় থেকে বাদ দিবেন, ফ্রম ইচ অফ 6 অফ দিস নাম্বার, এই 8টা নাম্বারের মধ্যে থেকে আপনি যদি 6টা নাম্বারকে বেছে নেন এবং ওই 6টা থেকে যদি 4 আপনি বিয়োগ করে দেন, তাহলে তারা বলতেছে হোয়াট ইজ দ্য নিউ এভারেজ, নতুন এভারেজটা কত চলে আসবে। আমরা একেবারে যদি চিন্তা ভাবনা না করে আমরা একদম যদি বেসিক চিন্তাটা করতে যাই, তাহলে দেখেন তো বিষয়টা কেমন আসে। আমরা প্রথমে তাহলে এই 8টা নাম্বারের টোটাল কত সেইটা নিয়ে একটা চিন্তা করতে পারি। যেহেতু তারা বলে দিছে 8টা নাম্বারের গড় 8, তাহলে 8টা নাম্বারের টোটাল ডেফিনেটলি 8 8 কত চলে আসার কথা, 64 আসবে, এটাই তো কথা। এখন বলেন তো যে আপনি কত বিয়োগ করছেন, 4 করে বিয়োগ করছি, সেটা কি একটা নাম্বার থেকে না, আপনি 6টা নাম্বার থেকে 4 সাবট্রাক্ট করে ফেলছেন, তাই না। এই যে 4 ইজ সাবট্রাক্ট, তাহলে আমাদের টোটাল সাবট্রাক্ট নাম্বার হচ্ছে কত, টোটাল সাবট্রাকশন যদি আমরা করি, তাহলে দেখেন আপনি কত করে বাদ দিচ্ছেন ভাই, 4 করে বাদ দিছি।
কয়টা নাম্বার থেকে? 6টা নাম্বার থেকে। তাহলে 4 6 কত বার? 24। আপনার যোগফল থেকে কি হয়ে গেল? কমে গেল। তাহলে 24 যদি কমে যায় তাহলে এখন বলেন তো, নাম্বার তো আমার 8টাই আছে, তাই না? 8টা নাম্বার তো আর কম বেশি হয়নি। এই 8টা নাম্বারের টোটাল এখন আমরা কত বলতে পারি? 40। তাহলে এখন বলাই যায় এই 8টা নাম্বারে তাহলে আমাদের এভারেজ কত আসবে? তাহলে আমরা যোগফলকে 8 দ্বারা ভাগ করে দিই, এই সেই চলে আসলো হচ্ছে কত আমাদের? 5 আর 40। তার মানে অ্যান্সার হচ্ছে 5। এই চিন্তাটা হচ্ছে আমাদের কিসের চিন্তা? খেয়াল করে দেখেন, এই চিন্তাটা হচ্ছে আমাদের একদম ম্যানুয়াল চিন্তা। কিন্তু পরীক্ষার হলে এইভাবে ম্যাথটা না করাটাই বেটার। এখন কোশ্চেন হচ্ছে কেন বেটার? কারণ আমাদের পরীক্ষাতে এত সময় তো থাকে না, এত জায়গাও তো থাকে না রাপ করার। তখন আমাদের কিছু টেকনিক্যাল সাইডে চিন্তাটা করতে হয়। সেই চিন্তাটা কেমন সেটাই একটু দেখার চেষ্টা করি। খুব ভালো করে খেয়াল করেন যে আমরা এভারেজ বলতে কি বুঝি। এভারেজ মানে হচ্ছে আমরা বাংলায় বলি গড়। এখন যদি বলা হয় গড় বলতে কি বুঝেন, তাহলে কি বলবেন? এভারেজ না। কোশ্চেনটা এইটা না যে এভারেজের বাংলা কি। কোশ্চেনটা হচ্ছে এইটা যে এভারেজ বা গড় বলতে আমরা কি বুঝি। এভারেজ বা গড় বলতে সহজ কথা যেটা বোঝানো হয় সেইটা হচ্ছে সমান করে ভাগ করে দেওয়া, সমান করে ভাগ করে দেওয়া। ঠিক আছে, সমান করে যদি আপনি ভাগ করে দিতে পারেন সেটাকে আমরা বলতেছি এভারেজ। তাহলে এবার একটু টেকনিক্যাল সাইডে চিন্তাটা করেন। আচ্ছা, 8টা নাম্বারের গড় আগে কত ছিল? 8। তাহলে সেই 8, এই চিন্তা মাথা থেকে ঝেড়ে ফেলেন। আমি যদি 6টা নাম্বার থেকে যদি কি করি, 4 করে যদি বাদ দিয়ে দেই, তাহলে বলেন তো আমার টোটাল বাদ দিতে হচ্ছে 4 6 24। এখন বলেন যে 24 যদি বাদ দেন তাহলে গড় মানে কথাটা কি ছিল? গড় মানে কথাটা ছিল সমান করে ভাগ, মানে সমান করে ভাগ করে দেওয়া। তাহলে এখন আমি এই 24টা কি বাদ দিব 6টা নাম্বার থেকে? না, আমি এই 24কে এখন বাদ দিব 8টা নাম্বার থেকে। তাহলে আপনি চিন্তা করেন তো যে 8টা নাম্বার আগে কত করে ছিল? 8টা নাম্বার আগে ছিল হচ্ছে 8 করে। এখনো কি 8টা নাম্বার 8 করেই আছে? না, তাদের প্রত্যেকের কাছ থেকে এখন তাহলে কত করে বাদ দিতে হবে? টোটাল যদি 24 বাদ যায় তাহলে 8টা নাম্বার থেকে 24 বাদ দেওয়া মানে হচ্ছে আরো কত করে বাদ দিতে হবে? 3 করে। তাহলে এই 8 থেকে যদি 3 করে বাদ দেন তাহলে এখন সবগুলো নাম্বার আছে কত করে? 5 করে। দ্যাটস ওয়াই এভারেজ তাহলে 5। দেখেন, এই ক্যালকুলেশনটার করার চাইতে এই ক্যালকুলেশন মনে হয় মুখে মুখে করাও সম্ভব ছিল। ডেফিনেটলি এটা মুখে মুখে করার অঙ্ক, এটা লেখালেখি করার অঙ্কটা। আমাদের অনেকে যে একটা ভুল ধারণা থাকে যে ম্যাথ মানেই মনে হয় পরীক্ষার হলে সবগুলোই লিখে লিখেই করতে হবে। না, সব ম্যাথ এরকম লেখার ম্যাথ থাকে না। কিছু ম্যাথ থাকে যেগুলো মাথা দিয়ে ক্যালকুলেশন করা যায়। কেমন করে? আপনি 4 করে বাদ দিচ্ছেন কয়টা নাম্বার থেকে? 6টা। তাহলে 4 6 24 বাদ যাবে, এটা তো আর বলার কিছুই নাই। এখন 24 যদি আপনি বাদ দেন, সেটা কি আপনি ওই 2টা নাম্বার 4টা নাম্বার 6টা থেকে বাদ দিবেন? না, গড় মানেই তো কথা কি ছিল? সমান করে ভাগ করে দেওয়া। তাহলে আপনি যদি দেন সবাইকে সমান করে দিতে হবে, যদি তাদের কাছ থেকে কোনো কিছু কেড়ে নেন তাহলেও সেটা সমান ভাগে কেড়ে নিতে হবে। তাহলে 24 যদি বাদ দেই 8টা নাম্বার থেকে, তাহলে 3 আর 24 3 করে বাদ যাবে। তাহলে আগে 8টা নাম্বার প্রত্যেকেই ছিল 8 করে, এখন সবগুলো নাম্বার থেকে যদি আমি 3 করে বাদ দেই তাহলে সবগুলো নাম্বার এখন কত করে আছে? 8 থেকে 3 বাদ দিলে 5। মুখে মুখে অঙ্ক শেষ। এইটা লেখালেখি করার আসলে কোনো অঙ্ক ছিল না। এই জায়গাটুকু আপনাদের একটু বোঝা দরকার। এইটা হচ্ছে একেবারে ম্যানুয়াল ক্যালকুলেশন, আর এইটা হচ্ছে একটু ট্রিকি। যেই অংশটুকু থেকে আপনাদের ধারণা করতে হলো বা আপনাদের গেস করতে হচ্ছে যে আমি কতটুকু অংশ মাথাতে ক্যালকুলেশনটা করতে পারতেছি, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। তাহলে 1 নম্বরের মনে হয় আপনাদের অ্যান্সারটা বুঝে গেলেন যে কিভাবে এইটার কোশ্চেনের সমাধানটা করতে হয়। ওকে, তাহলে চলেন আমরা একটু 2 নম্বরের দিকে আঁকাই। 2 নম্বরটা একেবারে প্রাইমারি বেসমেন্টের একটা কোশ্চেন দেওয়া হয়েছে, যেটা ফিগার বেসমেন্টের একটা কোশ্চেন, ট্রায়াঙ্গুলার বেসমেন্টের একটা কোশ্চেন, যেখানে আমরা সবাই জানি যে একটা ত্রিভুজের ইন্টারনাল 3 কোণের সমষ্টি কত। আমরা সবাই জানি যে ইন্টারনাল 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি। এই হচ্ছে একটা কোণ ছিল, এই হচ্ছে একটা কোণ ছিল, এই হচ্ছে একটা কোণ ছিল। উপরের কোণের মানটা ছিল হচ্ছে আমাদের কত? y প্লাস এক্স। এই যে y প্লাস এক্স। আমাদের নিচেরটার মান কত ছিল? দেখেন এই যে নিচে বাম পাশেরটা 70 মাইনাস ওয়াই, আর এই ডান পাশেরটা ছিল হচ্ছে আমাদের কত? 60 প্লাস এক্স। এই তিনটারই যোগফল আমরা কত বলতে পারি? 180 ডিগ্রি। এটা তো একেবারে হচ্ছে প্রাইমারি স্টেপের কথা, তাই না? যে ত্রিভুজের ইন্টারনাল 3টা কোণের সমষ্টি হচ্ছে 180 ডিগ্রি। এবার চলেন আমরা যদি যোগ করার চেষ্টা করি, দেখি তো কি দাঁড়ায়। এই প্লাস ওয়াই মাইনাস ওয়াই কাটাকাটি, এক্স আর এক্স যোগ করলে আসতেছে টোয়াইজ এক্স। এখানে 70 আর হচ্ছে 60 যোগ করলে আসতেছে 130, ইকুয়াল টু কত চলে আসে? 180। তাহলে তো মনে হয় এখান থেকে আমরা ইজিলি বলতে পারি
180 থেকে যদি 130 বাদ যায় তাহলে কত থাকে 50, 50কে 2 দ্বারা ভাগ করে দিলে চলে আসে 25 150। তাহলে আমরা পেয়ে গেছি আমাদের x এর মানটা হচ্ছে 25। কোশ্চেনে বের করতে বলছে ভ্যালু অফ x, x এর মানটা কত, তাহলে আমাদের ডেফিনেটলি অ্যান্সার চলে আসছে কত 25। যে কোশ্চেনটাতে আমার যে পরিচিত অ্যাপ্লিক্যান্টগুলো যারা পরীক্ষা দিছিল আমাদের টার্নিং পয়েন্টে যারা স্টুডেন্ট, তাদের মধ্যে একজনের কাছ থেকে হঠাৎ করে এই চিন্তাটা আসে যে সে বলতেছে যে স্যার এখানে তো ভেরিয়েবল দুইটা আছে এক্স আর ওয়াই, তাহলে আমরা তো জানি যে 3 কোণের সমষ্টি 180 ডিগ্রি, তাহলে সমীকরণ তো একটা হচ্ছে কিন্তু ভেরিয়েবল তো দুইটা হচ্ছে, স্যার এইটার মান কিভাবে বের করব? ডেফিনেটলি তার যুক্তিটা কিন্তু পারফেক্ট একটা যুক্তি যে স্যার এই জায়গাটায় আপনি কি করলেন, আপনি তো স্যার একটা সমীকরণ এখানে বানাচ্ছেন কিন্তু ভেরিয়েবল তো দুইটা, তাহলে আমরা তো জানি যে দুইটা ভেরিয়েবলের মান বের করতে গেলে দুইটা সমীকরণ লাগে, তাই না? কথা একদম কারেক্ট, কিন্তু সে একটা জায়গায় তাকাইতে একটু ভুল করে ফেলছে। তার ভুলটা ছিল কোথায়? সে এইটা খেয়াল করে নাই যে এই ওয়াই আর এই ওয়াই, দুইটা ওয়াই তো আমাদের একই বেসমেন্টে না, একটা প্লাস আর একটা মাইনাস, তাহলে আপনি যোগ করলে তো ওয়াই এমনি এমনি তো এখান থেকে কাটাকাটি হয়ে যাচ্ছে, তাই না? তাহলে আপনি এই চিন্তাটা যখন করতেছিলেন যে ভেরিয়েবল দুইটা এক্স ওয়াই, সমীকরণ একটা, কেমন করে বের করবো এক্স এর মান, ওয়াই তো রয়ে যাচ্ছে এখানে, থেকে যাচ্ছে এখানে, আমি কিভাবে বের করব? এই জায়গাটায় তখন আপনার ওই দৃষ্টিটা দেওয়া উচিত ছিল যে এক্স সব জায়গায় কি একই বেসমেন্টে, ওয়াই কি সব জায়গায় একই বেসমেন্টে। দেখেন এক্স এখানেও পজিটিভ এখানেও পজিটিভ, তার মানে এক্স যোগ করলে কাটাকাটি যাওয়ার কোনো অপশন নাই, কিন্তু ওয়াই তো আপনি দেখতেছেন যে যোগ করলে ওয়াই ওয়াই কাটাকাটি। আপনার এই অঙ্কটা কি লেখার দরকার ছিল? এই ছবিটার ভিতরে কি করা যাইতো না বলেন তো? যোগ করলে ওয়াই ওয়াই চলে গেল, এক্স এক্স যোগ করলে আসতেছে টুয়াইস এক্স, আর এই দুটার যোগফল আসতেছে 130, তাহলে 150 যদি আমরা 130টা যদি 180 থেকে বাদ দিয়ে দিই তাহলে আমাদের কত থাকতেছে 50, তাহলে 50 কার মান? টুয়াইস এক্স এর মান। তাহলে 2x এর মান যদি আমাদের 50-এ হয় তাহলে x এর মান কত আসবে? 50-এর অর্ধেক। এইটাও কিন্তু দেখেন আমাদের মুখে মুখে করা কিন্তু উচিত ছিল, কিন্তু আমরা অনেকেই কিন্তু এইরকম ভুল করতে গিয়ে মানে ভুল করে ফেলছি। কিভাবে? চিন্তাটা আপনি ভুল করে ফেলছেন, এই কারণে হচ্ছে আপনারা অনেকেই দেখছি এই কোশ্চেনটা বাদ দিয়ে দিছিল। অনেকেই, আমি বেশ কয়েকজনের হচ্ছে ঘটনা শুনলাম, তারা তাড়াহুড়ো করে করতে যায়, তখন বলতেছে স্যার দুইটা তো ভেরিয়েবল এই জন্য আমরা বাদ দিয়ে দিছি, কিন্তু খেয়ালই করে নাই যে একটা ওয়াই পজিটিভ আর একটা ওয়াই যে নেগেটিভ ছিল। তাহলে যাই হোক, আমরা অ্যান্সার পেয়ে গেছি, একদম বেসিক হচ্ছে কোশ্চেন একটা ছিল এই জায়গাটায় ওরকম আহামরি কোনো টেনশনের কারণ ছিল না। 2 নম্বর কোশ্চেনের কাজ আমাদের কমপ্লিট। আসেন 3 নম্বর কোশ্চেনটা কি বলতেছে। এইটা একটা ট্রিকি কোশ্চেন ছিল, ঠিক আছে? এই কোশ্চেনটা আচ্ছা কি বলতেছে আমরা একটু খেয়াল করি। এটা বাপি ভাই আসছে, আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমরা একটু 3 নম্বর কোশ্চেনের দিকে তাকাই, দেখি কি বলতেছে। দ্য সাম অফ 4 কনজিকিউটিভ মাল্টিপ্লাই অফ 4 ইজ 200। তার মানে আমাদের হাতে কি আছে? আমাদের হাতে 4টা নাম্বার আছে। এই 4টা নাম্বার কেমন নাম্বার? তারা বলেই দিছে যে 4টা হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। কনজিকিউটিভ নাম্বার হচ্ছে মানে আমরা কি বুঝি? পরপর নাম্বার। যে 4টা নাম্বার আছে এই 4টা নাম্বার পরপর, এই 4টা নাম্বারকে যদি আপনি যোগ করেন এবং যোগফলকে যদি আপনি 4 দ্বারা গুণন করেন, আমরা একদম বেসিক আগে চিন্তা করি, একদম বেসিক, ঠিক আছে? আচ্ছা 4টা নাম্বার কত কত আপনি কি জানেন? না, তা তো জানি না। এখন প্রথম কোশ্চেনটাই এটা যে কনজিকিউটিভ বলতে আমরা কি বুঝি। কনজিকিউটিভ নাম্বারের ভালো করে যদি বাংলাটা আমরা বুঝি, সেটা হচ্ছে ক্রমিক সংখ্যা বোঝানো হয়, যেটার আরো ভালো বাংলা হইতে পারে পরপর সংখ্যা, ঠিক আছে, ধারাবাহিক সংখ্যা, এইরকম করে আমরা বলি। তবে ক্রমিক সংখ্যাটার সঙ্গে এই শব্দটার সঙ্গে মনে হয় আমরা ছোটবেলা থেকে অনেকেই পরিচিত। তাহলে এবারে খেয়াল করে দেখেন যে আমরা ক্রমিক সংখ্যা বলি কখন? যদি প্রথম নাম্বারটার সঙ্গে দ্বিতীয় নাম্বার, দ্বিতীয়টার সঙ্গে তৃতীয়টার গ্যাপগুলো যদি 1 করে থাকে, 1 করে থাকে, তাহলে সেটাকে আমরা বলি হচ্ছে কনজিকিউটিভ নাম্বার। যেমন প্রথমটা 1 হইলে পরেরটা 2, 3, 4, 5 এরকম, বা 10 থেকে শুরু হইলে 10, 11, 12, 13 এইভাবে। তাহলে এখন নাম্বার 4টা কত আমি কি জানি? জানি না। একদম বেসিক আগে বোঝেন জিনিসটা কেমন। ধরেন আপনার প্রথম নাম্বারটা হচ্ছে x, তাহলে পরের নাম্বার x + 1, তারপরের নাম্বার x + 2, তারপরের নাম্বার x + 3। দেখেন তো কয়টা নাম্বার চলে আসছে? 1, 2, 3, 4, 4টা নাম্বার। এই 4টা নাম্বারকে ওরা বলতেছে যোগ করেন। ভালো কথা, আমরাও যোগ করলাম। যোগ করে বলতেছে এই যোগফলকে আপনি মাল্টিপ্লাই করবেন 4 দ্বারা, অর্থাৎ এই যোগফলকে 4 দ্বারা গুণন করতে বলছে। করলাম, গুণন করার পরে তারা বলতেছে যে এইটা হবে,
ইকুয়াল কত হবে 200, এইটাই ইকুয়াল টু হচ্ছে 200। এই হচ্ছে কোশ্চেনের কথা, যে চারটা পরপর নাম্বারের যোগফলকে আপনি যদি কি করেন 4 দ্বারা গুণন করে দেন, তাহলে এটার যোগফল আসবে হচ্ছে আপনার, বা গুণনফলটা আসবে হচ্ছে কত 200। এখন প্রথম কথা যে আমরা তো সমীকরণটাকে আগে তো সাজাইতে হবে। এই সমীকরণ সাজানোর কাহিনী আমরা শব্দ থেকে, কথা থেকে বা কোশ্চেনের গল্পটা থেকে আমরা এখান থেকে বুঝে নিলাম। এখন যদি আমরা এই জায়গাটায় যোগ করি, তাহলে দেখেন তো এক্স 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 এক্স, কয়টা এক্স আছে? 4টা এক্স, যোগ 3 আর 2 5, 5 আর 1 6, 6 ইকুয়াল টু 4 ওই পাশে আসলে ভাগ হয়ে যাবে। তাহলে 4 দ্বারা যদি আমরা ভাগ করে দিই 200কে, তাহলে কত চলে আসবে? 50। 50 থেকে যদি আমরা 6 যদি বাদ দিয়ে দেই, তাহলে আমাদের কত থাকতেছে? 44। তাহলে এক্স এর মান আমরা কত বলতে পারি? 11। তাহলে এক্স এর মান আমাদের কত ছিল? 11। একদম ছোট সংখ্যাটা, ঠিক আছে। দেখি না, একদম নিচে ছিল, তাই 3 নম্বর অঙ্কটা পরীক্ষার হলে দেখিনি, একদম নিচের দিকে ছিল। আচ্ছা, তাহলে এটা কে ছিল? মামুন। মামুন নিচের দিকে থাকার কারণে কি দেখি নাই? তাহলে তো নজর ঠিক করতে হবে, আপনার নজরের সমস্যা আছে মামুন। এই পরীক্ষার হলে নজর ঠিক করা লাগবে, এইদিক ওইদিক তাকাইছেন মনে হয়, এই কারণে ঝামেলার মধ্যে পড়ে গেছেন। আচ্ছা যাই হোক, তাহলে আমরা এক্স এর মান পাইছি। তাহলে বলেন তো আমাদের শুরুর নাম্বারটা কত ছিল? এক্স, তার মানে হচ্ছে কত? 11, তারপর এটা 12, তারপরে 13, তারপর এটা হচ্ছে 14। এই তো হচ্ছে নাম্বারটা ছিল। আপনি কি এই নাম্বারকে এরকমই রেখে দিছিলেন? না, 4 করে গুণন করছিলাম না আমরা। তাহলে 4 করে যদি প্রত্যেকটা নাম্বার যদি আপনার গুণন করা থাকে, তাহলে দেখেন তো কত চলে আসে? 4 11 44, তাহলে আমাদের 4 12 48, 4 13 52, আর 4 14 কত চলে আসতেছে? 56। তার মানে 4টা নাম্বার মূলত হচ্ছে এই ছিল, যে কনজুগেটিভ নাম্বারগুলোকে 4 দ্বারা গুণন করলে আপনার মানগুলো এইরকম। এখন কোশ্চেন বলছে কি, যে হোয়াট ইজ দ্য লার্জেস্ট নাম্বার? সব থেকে বড় সংখ্যাটা কত চলে আসবে? তাহলে লার্জেস্ট নাম্বার হচ্ছে কোনটা? 56। এই সেই অ্যান্সার ছিল আমাদের 56। একেবারে ম্যানুয়াল চিন্তা ভাবনা, কোনো এই জায়গাটায় ঝুট নাই, ঝামেলা নাই, কোনো কিছু আমরা করি নাই, ঠিক আছে। আচ্ছা, এইবার আসেন টেকনিক্যাল কথাটা, যে টেকনিক্যালি কিভাবে এই ক্যালকুলেশনটা করা যায়, সেইটার ব্যাপারটা আমরা একটু বোঝার চেষ্টা করি। আচ্ছা, এখন দেখেন, আমরা যদি এখানে একদম ম্যানুয়ালি যদি চিন্তা ভাবনা যদি করতে যাইতাম, তাহলে গল্পটা কেমন আসতো? আচ্ছা, সেটা তো আমরা দেখছি ম্যানুয়ালের বিষয়টা, আসলে টেকনিক্যালি একটু আমরা চিন্তা করি। আচ্ছা, এবার একটু দেখেন তো, আমরা যখন আমরা কাজ করি, বা এভারেজের সঙ্গে কনজিকিউটিভ নাম্বার নিয়ে কাজ করি, তখন আমরা সবাই জানি যে যদি গ্যাপ সেম হয়ে যায়, তাহলে ডেফিনেটলি তার গড় থাকবে ঠিক মাঝখানে। গ্যাপ যদি সেম হয়ে যায়, তাহলে তার গড় থাকবে ঠিক মাঝখানে। যেমন ফর এক্সাম্পল, একটা এক্সাম্পল দেখেন, 1 2 3, বা 2 4 6, বা 10 12 14, ঠিক আছে। এই নাম্বারগুলো একটু খেয়াল করে দেখেন, বা হচ্ছে আপনি এখানে 10 20 30 দেন, কথার কথা। আপনার এই 3টা নাম্বার মাঝখানে গ্যাপগুলো কত করে? 1 করে। এই 3টা নাম্বারের মাঝখানে গ্যাপ 2 করে, এখানেও গ্যাপ 2 করে, এখানে গ্যাপ 10 করে। সবগুলোর গ্যাপ কি সেম না? আল্লাহর ওয়াস্তে সবগুলোর এভারেজ করলে দেখবেন যে ঠিক এই মাঝখানেরটা এগুলোই হচ্ছে তার এভারেজ আসবে। আপনি যদি ম্যানুয়ালে চিন্তা করেন তাও হবে। দেখেন 3 আর 2 5 আর 1 6, 6কে 3 দ্বারা ভাগ করলে কত চলে আসে? আপনার 2। আবার দেখেন 10 20 30 যোগ করলে কত হয়? 60। 60কে যদি 3 দ্বারা ভাগ করেন কত আসে? 20, মাঝখানেরটা। তাহলে এখান থেকে আমরা সামারি এরকম করে টানি, যে আপনি যদি দেখেন কোন সিরিজের গ্যাপগুলো সেম আছে, তাহলে তার গড় থাকবে ঠিক মাঝখানে। গড় কোথায় থাকবে? ঠিক মাঝখানে থাকবে। এবার তাহলে আপনি এখন চিন্তা করেন, আপনার হাতে নাম্বার কয়টা ছিল? 1টা 2টা 3টা 4টা নাম্বার। কয়টা নাম্বার ছিল ভাই? 4টা নাম্বার। এবার একটু চিন্তা করে দেখেন তো, আচ্ছা 4টা নাম্বারের যোগফলকে 4 দ্বারা গুণন করলে আপনার কত আসে? 4 দ্বারা গুণন করলে 200 আসে। ভালো করে খেয়াল করেন, 4 দ্বারা গুণন করলে 200 আসে। আচ্ছা, 4 দ্বারা গুণন করলে যদি 200 আসে, তাহলে গুণন করার আগে কত ছিল ভাই? এবারে এটা একটু চিন্তা করেন। তাহলে গুণন করার আগে ছিল, 4 দ্বারা ভাগ করেন 50, ঠিক আছে। তাহলে 50 কি ছিল আপনার? 50 ছিল হচ্ছে ওই 4টা নাম্বারের যোগফল। তাহলে আপনি এখন বলেন তো ভাই, 4টা নাম্বারের যোগফল যদি 50 চলে আসে, তাহলে 4টা নাম্বারের গড় কত চলে আসবে? আপনি মুখে মুখে একটু চিন্তা করেন তো, তাহলে কত আসে? 4 দ্বারা যদি 50কে ভাগ করি, তাহলে আপনার চলে আসে 12.5, তাই না বিষয়টা? তাহলে ঠিক 12.5 আমরা বলতে পারি এই মাঝখানে আছে। কত? 12.5। তাহলে আগের নাম্বারটা কত ছিল? 12, তারপরেরটা কত? 13,
এরপরে এটা 14, এটা হচ্ছে 11। এই হচ্ছে দেখেন পরপর আপনার 4টা নাম্বার, যে 4টা নাম্বার যোগ করলে আপনার 50 আসবে। তাহলে আমরা এখান থেকে একটা ধারণা করতে পারছি এইভাবে যে আপনার 4 দ্বারা গুণন করে যদি 200 আসে, তাহলে 4 দ্বারা গুণন করার আগে কত ছিল? 50। তাহলে 50 কি ছিল ভাই? 4টা পরপর নাম্বারের যোগফল। তাহলে মুখে মুখে 4 দ্বারা যদি 50কে ভাগ করেন তাহলে কি চলে আসতেছে? আপনার 12.5। তাহলে আমরা বলতে পারি 12.5 যদি গড় হয়, তাহলে গড় তো ঠিক মাঝখানে, তাহলে ঠিক মাঝখানে থাকবে 12.5। তাহলে তার আগের নাম্বারটা 12, তারপর এটা হচ্ছে কত? 13। তার আগেরটা 1 করে ডিফারেন্স 11, তারপর এটা হচ্ছে 14। এই নাম্বারগুলোই হচ্ছে আমাদের মূল নাম্বার 4টা। এখন সেটাকে ওরা বলছে বড় নাম্বারটা আপনার কত আসবে? তাহলে সবগুলোর সঙ্গে তো 4 দ্বারা গুণন করা ছিল, তাহলে 4 14 কত চলে আসে? 56। আপনার অঙ্কের উত্তর শেষ। দেখেন কতটুকু জায়গা লাগে, পিচ্ছি একটু জায়গা হইলে কিন্তু কাভার করা সম্ভব। তার মানে আমরা এখন পর্যন্ত যে ম্যাথগুলো দেখতেছি, খেয়াল করে দেখেন এই ম্যাথগুলোর 2টা করে পোর্শনে আপনি চিন্তা করতেছেন। একটা হচ্ছে আপনার দেখা যাচ্ছে বেসিক পোর্শন, যে বেসিকে কিভাবে করা যায়, আর আরেকটা হচ্ছে আপনার কোন পোর্শন? টেকনিক্যাল সেকশন, যে আপনি যদি একটু জানা থাকে এই জিনিসগুলো তাহলে কম সময় কম জায়গার মধ্যে করা কিন্তু সম্ভব। ঠিক আছে, এই হচ্ছে বিষয়টা। তাহলে আশা করি 3 নাম্বারটার ক্যালকুলেশন আপনাদের ক্লিয়ার। 2টা ক্যালকুলেশনই করে দিলাম, একদম বেসিক কেমন হয় সেটাও আমরা দেখলাম। আবার হচ্ছে আপনি যদি একটু টেকনিক্যালি ক্যালকুলেশন করেন তাহলে কেমন চলে আসবে এটাও আমরা দেখলাম, যে বেসিকটা কেমন হয়, টেকনিক্যালি ক্যালকুলেশন করলে কেমন হয় সেটাও দেখলাম। চলে আসেন এবারে আবার একটা জিওমেট্রি বেসমেন্টের কোশ্চেন দেখা যাচ্ছে। শুরুতেই দেখা গেল রেক্টেঙ্গুলার বলাই আছে, আয়তক্ষেত্র। তাহলে আয়তক্ষেত্র বললে আমাদের মাথায় আগে 2টা জিনিস কাজ করে। একটা হচ্ছে আয়তক্ষেত্রের এরিয়া বের করার নিয়ম কি, আরেকটা হচ্ছে সারকামফারেন্স বা আমরা এখানে বলি পেরিমিটার। এরিয়া বের করার নিয়ম আমরা সবাই জানি, দৈর্ঘ্য গুণন প্রস্থ, লেন্থ ইনটু ওয়াইড। আর আরেকটা কি ছিল? পেরিমিটার। পেরিমিটার বের করার নিয়ম কি ভাই? 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ। এগুলো আমাদের কমন হচ্ছে, একদম ছোটবেলা থেকে যারা আমরা মুখস্থ করে রাখি, এটা আমরা সবাই জানি। কিন্তু কোশ্চেনে কি বলতেছে আগে একটু আমরা দেখে নিই। এই রেক্টেঙ্গুলার ফিল্ড ইজ 3.2 ইয়ার্ড লং। তাহলে 3.2 ইয়ার্ড মানে গজ, এটা হচ্ছে লং। লং মানে হচ্ছে আমরা বলতেছি এটা লেন্থ, আমাদের দৈর্ঘ্যের মাপ হচ্ছে এটা। পরে বলতেছে এই ফেন্স, ফেন্স মানে হচ্ছে বেড়া দেওয়া হয়েছে। এই ফেন্সটা কোথায় আছে? মেকিং দ্য বাউন্ডারি ইজ 11.2 ইয়ার্ড ইন লেন্থ। তাহলে এই 11.2 ইয়ার্ডটা কি জিনিস? এটা হচ্ছে এই বেড়াটা। এই বেড়াটা কোথায় দেওয়া আছে? বাউন্ডারি বরাবর। তাহলে বাউন্ডারি বরাবর যেটা থাকে সেটাকে আমরা কি বলি? এই যারে বাউন্ডারি 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 4টা দিকে। তাহলে এই 4টা দিককেই তো আমরা কি বলি? যোগফল হচ্ছে পেরিমিটার আমরা বলি। তাহলে কি আমরা এই কথাটা বলতে পারি না যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, এইটার মানটাই মূলত হচ্ছে আমাদের কত? 11.2। এইটাই, যেখানে তারা দৈর্ঘ্যের মাপ তো বলেই দিছে 3.2। তাহলে দৈর্ঘ্যের মাপ যদি আমাদের 3.2 বলেই দেয়, তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? যে 2 ইন্টু দৈর্ঘ্যের মান 3.2 প্লাস প্রস্থ ইকুয়াল টু হচ্ছে 11.2। বিষয়টা এরকম। তাহলে ডাব্লুর মান অর্থাৎ ওয়াইড কত? তাহলে আমরা কি বলতে পারি? 11.2, এই 2 এই পাশে আসলে ভাগ হয়ে যাবে, 3.2 এই পাশে আসলে বিয়োগ হয়ে যাবে। বিষয় তো হচ্ছে এতটুকুই আসলে, যে 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ করলে এইটা চলে আসে। তাহলে এখন এখান থেকে আমাদের ওয়াইডের মানটা কত চলে আসবে, এই হচ্ছে বিষয়। তাহলে আমরা এটা যদি ক্যালকুলেশন করি তাহলে কত চলে আসে? 5.6 থেকে 3.2 যদি বাদ দিয়ে দেই তাহলে 2 পয়েন্ট কত আছে? 4। এইটা কার মান চলে আসছে? এইটা হচ্ছে আমাদের ডাব্লুর মান, তাই না? তাহলে ডাব্লুর মান চলে আসছে হচ্ছে আমাদের কত? 2.4। তাহলে এখন আমাদের কাছে জানতে চাইছে কি? এরিয়া। এরিয়া, এই যে এরিয়া বের করার নিয়ম আমরা একটু আগেই পাইছি। এরিয়া বের করার নিয়ম কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। দৈর্ঘ্যের মান কোশ্চেন বলেই দিছিল 3.2, প্রস্থের মান আমরা এখন পাইলাম 2.4। এই তো মনে হয় গল্প, আর কোনো ক্যালকুলেশনই এখানে নাই। এটাই ছিল হচ্ছে মূল ক্যালকুলেশন, যে 3.2 এবং 2.4 আপনার গুণন করলে কত চলে আসে। তার মানে আপনি 32 আর 24 গুণন করবেন, এটাই হচ্ছে মূল কাজ। তাহলে কত চলে আসে? 7, 6, 8, 2 ঘর আগে, তাহলে দশমিক 7.68। তাহলে কোথায় ছিল? এই যে বি নাম্বার হচ্ছে 7.68। তাহলে এই পুরা ক্যালকুলেশনটা আসলে পার্ট ছিল মূলত আপনার 2টা পার্ট। প্রথম পার্ট হচ্ছে পেরিমিটার, দ্বিতীয় পার্ট হচ্ছে আপনার এরিয়া। এই 2টা পার্টে দিয়ে হচ্ছে ক্যালকুলেশন আপনার মেইন অংশ। এই কোশ্চেনটার এই 2টা হচ্ছে সলিউশন। এখানে আপনি একেবারে আহামরি অনেক জটিল করে চিন্তা করার কোনো দরকারই আপনার ছিল না। কেমন করে দেখেন, ধরেন এগুলো কোনো কিছু আপনি জানেন না, সব চিন্তা ভাব না বাদ, পরীক্ষার হলে কেমনে করবেন?
আচ্ছা, ওরা যে 11.2 বলতেছিল সেটা কি জিনিস? 11.2 হচ্ছে আপনাদের পরিসীমা। আচ্ছা, পরিসীমার মধ্যে কি কি থাকে চিন্তা করেন তো। পরিসীমার মধ্যে থাকে দুইটা দৈর্ঘ্য দুইটা প্রস্থ, 2 ইন্টু দৈর্ঘ্য যোগ প্রস্থ, তাই না? তাহলে আমি কি বলতে পারি যে পরিসীমাকে তাহলে 2 দ্বারা ভাগ করলে দৈর্ঘ্য আর প্রস্থের মাপ আসে? ডেফিনেটলি। 11.2 2 দ্বারা ভাগ করলে কত হয়? 5 দোকানে 10, পরে থাকলো 12, 6 দোকানে 12, তাই না? তার মানে আমাদের কত চলে আসে? 5.6। তাহলে আমরা এটা তো মুখে মুখে আমরা ভাগ করতে পারি। 5.6টা কি জিনিস? 5.6 হচ্ছে একটা দৈর্ঘ্য একটা প্রস্থ। দৈর্ঘ্যের মাপ বলাই আছে 3.2, তাহলে এখান থেকে 3.2 যদি আমরা দৈর্ঘ্যের মাপ বাদ দিয়ে দেই তাহলে প্রস্থের মাপ আমাদের এখানেই চলে আসে। কত চলে আসতেছে? আমাদের 2.4। এটা হচ্ছে প্রস্থের মাপ। অঙ্ক কিন্তু এখানে কমপ্লিট। এইবারে এখন গুণনটাও যদি এখন আপনি করতে চান, কেন? কারণ এরিয়া বের করতে গেলে দৈর্ঘ্য আর প্রস্থ গুণন, এই দুটা গুণন, এই দুইটা গুণনও যদি আপনি এখান থেকেই করতে চান তাও কিন্তু করা যায়। কেমন করে দেখেন, ধরেন দশমিক নাই, দশমিকের চিন্তা বাদ দেন, তাহলে আমরা এখানে 32 আর 4 গুণন করতেছি। 4 দোকানে কত হয়? 8। এবারে ক্রস গুণন করেন, 2 দোকানে 4 আর এইদিকে 3 4 12। ক্রস গুণনটা যোগ করেন, 12 আর 4 কত হয়? 16। 16 6 হাত থাকলো কত? 1 থাকুক। 3 দোকানে 6 আর 1 কত হয়? 7। তার মানে 32 আর 24-এর গুণনফল দেখেন চলে আসছে। তাহলে এটা তো 32 না, এক ঘর আগে দশমিক, এক ঘর আগে দশমিক, তার মানে টোটাল 2 ঘর আগে দশমিক আসবে, 7.68। তার মানে আপনার অঙ্ক পরীক্ষার হলে কতটুকু দেখেন? 1 লাইন, 2 লাইন, 3 লাইন, 4 লাইন, এই 4টা লাইন শুধু পিচ্ছি পিচ্ছি একটু লাইন, এতটুকুই হচ্ছে আপনার অঙ্কের কাজ। তার মানে দেখে মনে হচ্ছে যে বিশাল বড় বড় অনেক কিছু লেখালেখি, আসলে কিন্তু এত লেখালেখি নাই। এই জায়গাগুলোতে এই যে গুণন কেমনে করবেন, কিভাবে ছোট করা যায়, এগুলো যখন আমরা মূল ক্লাসগুলোতে আমরা এই জায়গাগুলোতে সুযোগ আসলে কম পাই, যখন আপনাদের সঙ্গে এখানে কথা বলি তখন ওই রকম সুযোগ আসলে একটু কম পাওয়া যায়। তখন তো মূল ফোকাস থাকে যে কোশ্চেনের সলিউশনটা কেমনে করতেছেন। কিন্তু আমরা যখন আমাদের রেগুলার একেবারে লেকচার শিট ধরে যখন আমরা ক্লাসগুলো করি তখন ওই জায়গাটায় ওই গুণনটাও কেমন করে করতে হয় সেই প্রসেসটাও আমরা কিন্তু ওখান থেকে শেখাই দেই। দ্যাটস ওয়াই আমাদের যারা অ্যাপ্লিকেন্ট আছেন তাদের মনে হয় এই গুণনগুলো কিভাবে করা হয় এগুলো জানে, তারা খুব ইজিলি তারা করতে পারে। যাই হোক, অ্যান্সার আমরা পেয়ে গেছি 4 নাম্বার কোশ্চেনের। কিভাবে কোশ্চেনের উত্তরগুলো করতে হয় সেটাও আমরা দেখে ফেললাম। এইবারে আসেন 5 নাম্বারটা। 5 নাম্বার কোশ্চেনে আপনি একেবারে ম্যানুয়ালি আগে চিন্তা করেন। দেখেন কি বলছে 5 নাম্বার কোশ্চেনটাতে, তারা বলতেছে যে when the price of each book goes up, goes up করা মানে কি? goes up করা মানে হচ্ছে বেড়ে যাওয়া। যদি প্রত্যেকটা বইয়ের দাম বেড়ে যায়, কয় টাকা করে বেড়ে গেছে ভাই? 5 টাকা করে বেড়ে গেছে। তাতে কি হয়েছে ঘটনা? তারা বলতেছে দ্য লাইব্রেরিয়ান পারচেজ 20 বুক লস, লস বলতে এটা লেস হবে, আসলে লেস দেন দ্য রিকোয়ার্ড নাম্বার ফর 1200 টাকা। তার মানে আপনি 1200 টাকা দিয়ে আগে যতগুলো বই পাওয়ার কথা ছিল, আজকে প্রত্যেকটা বইয়ের দাম 5 টাকা করে বেড়ে যাওয়ার কারণে আপনি আজকে 20টা বই কম পাচ্ছেন। কয়টা বই কম পাচ্ছেন? 20টা বই কম পাচ্ছেন। তাহলে এখন কোশ্চেন হচ্ছে অরিজিনাল প্রাইস আসলে কত করে ছিল বইয়ের? সব চিন্তা ভাবনা বাদ দিয়ে আপনি ধীরে ধীরে গোছানোর চেষ্টা করেন। বলেন তো আপনি বই বাবদ টোটাল কত টাকা খরচ করতেছেন? 1200। তাহলে আগেও আপনি 1200 টাকারই চিন্তা করতেন, এখনো আপনি 1200 টাকারই চিন্তা করতেছেন। চিন্তা করেন যে আমি 1200 টাকা দিয়ে বই কিনবো, আগেও আমাদের চিন্তা মাথায় ছিল ধরেন 1200 টাকাতে। এখন এইবারে চিন্তা করেন তো ভাই, আগে আপনার একটা বইয়ের দাম কত ছিল আপনি কি জানেন? না, তা তো জানি না। তাহলে আপনি চিন্তা করেন একটা বইয়ের দাম ছিল এক্স টাকা, তাহলে এক্স কি? একটা বইয়ের দাম। আজকেও কি একটা বইয়ের দাম এক্স টাকা? না, ওরা বলছে 5 টাকা করে বেড়ে গেছে। তাহলে আজকে একটা বইয়ের দাম এক্স প্লাস 5। তাহলে টোটাল টাকাকে একটা বইয়ের দাম দ্বারা ভাগ করলে এইটা পাবো বইয়ের সংখ্যা। টোটাল টাকাকে একটা বইয়ের দাম দিয়ে ভাগ করলে আমরা পাবো এইটা পূর্বের বইয়ের সংখ্যা। আর এখন টোটাল 1200 টাকাকে এখন এক একটা বইয়ের টাকা দিয়ে ভাগ করলে পাবো এখনকার বইয়ের সংখ্যা। তাহলে এখনকার বইয়ের সংখ্যা আর আগেকার বইয়ের সংখ্যা কি সেম? না, কোশ্চেন বলছে 20টা কম পাইছেন আপনি। এই যে বলেই দিছে যে 20 বুক লেস দেন, তাহলে 20টা বই যে আমি কম পাচ্ছি কোথায় থেকে? আগেকার সংখ্যা থেকে। তাহলে আগে যে কয়টা বই পাইতাম এখান থেকে যদি 20 বাদ দিয়ে দেন তাহলে এখনকার বইয়ের সংখ্যাটা পাওয়া যাবে। এই হচ্ছে আসলে মূল গল্পটা। এখন আপনি এইটা পরীক্ষার হলে ক্যালকুলেশন আমরা ম্যাক্সিমামই যেটা আমি দেখছি যে করতে যায়, তারা কি করে এটার ওই পাশে ওটার এই পাশে নিয়ে চলে আসে, অর্থাৎ 1200x বিয়োগ 1200 ডিভাইডেড বাই x প্লাস 5, এই 20 ওই পাশে চলে গেলে প্লাস 20 হয়। এরপরে আবার এখান থেকে 1200 তারা কমন নিয়ে নেয়, ঠিক আছে, একটু ছোট করার চেষ্টা করে, মাইনাস 1 ডিভাইডেড বাই x প্লাস 5 ইকুয়াল টু নেয় 20। তারপরে আবার ওই
1200কে এই পাশে নিয়ে চলে আসে, তাহলে এই পাশে কে কে থাকলো একটু খেয়াল করে দেখেন। লসাগু করলে থাকতেছে এক্স আর হচ্ছে এক্স প্লাস 5, আর এই পাশে যদি 1200 চলে আসে, শূন্য শূন্য কাটাকাটি, 2 দ্বারা 120কে ভাগ করলে হয় 60, তাহলে 1/60। তাহলে এখানে লসাগু করলে আমাদের কত থাকতেছে, এক্স প্লাস 5 মাইনাস হচ্ছে এক্স, এই দুইটা কাটাকাটি করলাম, উপরে থাকলো 5, নিচে থাকে হচ্ছে এক্স স্কোয়ার যোগ 5x ইকুয়াল টু 1/60। দেখেন কি অবস্থা, আমাদের এক্স স্কোয়ার প্লাস 5x 5 6 30, তাহলে -300 ইকুয়াল টু 0। এখন আবার মিডিল টার্ম করো রে। এখন বুঝতেছেন যে এইটা পরীক্ষার হলে যাওয়া যে কত বড় বিপজ্জনক একটা সিচুয়েশন এটা, কারণ এই প্যাটার্নে যদি অঙ্ক করতে যান, অঙ্ক কি হবে না, মিলবে। মিডল টার্ম করেন, 300 ভাঙ্গায় পাস করা লাগবে, তাহলে আমরা কত বলতে পারি, 15 দোকানে 30, অর্থাৎ 15 আর 20 নেওয়া যাইতে পারে। তাহলে এক্স স্কোয়ার প্লাস হচ্ছে 20x মাইনাস হচ্ছে 15x মাইনাস হচ্ছে 300 ইকুয়াল টু 0। তাহলে এইটা আবার যদি ক্যালকুলেশন করেন তাহলে কেমন আসে, এক্স কমন নিয়ে নিলে এক্স প্লাস 20 মাইনাস 15 কমন নিয়ে নিলে এক্স প্লাস 20। আমার লেখার জায়গায় আর পাচ্ছি না, তাহলে এখান থেকে একটা আসবে হচ্ছে এই যে দেখেন -15 ইকুয়াল টু 0, তার মানে হচ্ছে কত আসবে, 15 হচ্ছে পজিটিভ আসবে আর 20 আসবে হচ্ছে নেগেটিভ। নেগেটিভ তো নেওয়া যাবে না, তাহলে 20 বাদ, তাহলে 15, তাহলে এক্স এর মান 15, তার মানে এক্সটাই তো ছিল বইয়ের অরিজিনাল দাম, তাহলে বইয়ের অরিজিনাল দাম হচ্ছে 15 টাকা। এখন আপনি চিন্তা করেন যে এই প্যাটার্নে যদি আপনি অঙ্ক করতে যান, তাহলে এই 15 মিলানোটা কি আসলে সম্ভব পরীক্ষার হলে? না, এমসিকিউর জন্য সম্ভব না। আমি ম্যানুয়ালি অঙ্কটা করে দেখাইছি যে দেখেন এক্স এর মান কত চলে আসছে। এখন কোশ্চেন হচ্ছে যে তাহলে পরীক্ষার হলে কি এই ম্যাথটা করব না? 100% করবেন। কে বলছে করব না? অবশ্যই আপনাকে করতে হবে। এখন এই যে করবেন সেটা কেমন করে, সেই চিন্তাটাও এখন আপনাকে করতে হবে এই প্রথম লাইনের গল্পটা থেকে। প্রথম লাইনে যে গল্পটা আছে সেখান থেকে যাইতে হবে। খেয়াল করে দেখেন এখানে কি ছিল, আমরা এখানে ধরে নিছি যে এক একটা বইয়ের আগেকার দাম ছিল হচ্ছে কত টাকা, এক্স টাকা করে। তাহলে এক্স কি জিনিস, এক একটা বইয়ের পূর্বের মূল্য। এক একটা বই আগে আমরা পাইতাম কত করে, আমরা ধরে নিছি এক্স টাকা করে, ঠিক আছে। তাহলে এখন যদি আমরা ক্যালকুলেশন করতে যাই, তাহলে কোশ্চেনের কথা অনুযায়ী আমাকে এখন এক একটা বই কিনতে হবে 5 টাকা করে বাড়ায়, তার মানে 5 টাকা করে বাড়ায় মানে কি এক্স প্লাস 5। এখন কোশ্চেন বলতেছে যে আগে 1200 টাকা দিয়ে যে কয়টা বই পাইতেন, আজকেও যদি আমি 1200 টাকাই খরচ করি, তাহলে ডেফিনেটলি আমি এখান থেকে 20টা বই কম পাবো। তাহলে আসেন, আমরা একটা বইয়ের দাম কত তা তো জানি না, কিন্তু আপনি তো এটা নিশ্চিত যে আপনার অ্যান্সার হয় 30 বা 25 বা 20 বা 15, এর বাইরে তো যাবে না অ্যান্সার। আপনি নিশ্চিত যে এই চারটার মধ্যে অ্যান্সার আছে, কিন্তু কোনটা অ্যান্সার সেটা তো জানেন না। তাহলে একটা মনে মনে চিন্তা করেন তো, আসলে এইখানে যদি আমি এখন 15 চিন্তা করি, কত 15, তাহলে এটা কত আসবে ভাই 20। তাহলে চিন্তা করেন তো, এই 20 দ্বারা যদি আমি 1200কে যদি ভাগ করে দিতাম তাহলে আমাদের কত আসতো 60, আর যদি 15 দ্বারা আমরা 1200কে যদি ভাগ করতাম তাহলে কত আসতো, 8 15 120 80। তাহলে এখন বলেন, আগে পাইতেন 80টা, এখন পাচ্ছেন কয়টা, 60টা। এই 80 থেকে 20 বাদ দিলে কি 60 হয়? হ্যাঁ হয়, মিলে গেছে। আপনার অঙ্ক শেষ। কোনটাতে মিলছে? 15, তার মানে অ্যান্সার 15। আগে এক একটা বইয়ের দাম ছিল 15 টাকা। আপনার কি এতগুলো লাইন লিখতে হয়েছে? না। এই যে ব্যাক সলভ করার বিষয়টা, এইটাও আপনাকে এখন চিন্তা করতে হচ্ছে পরীক্ষার হলে, যে কোনটা আমি অঙ্ক করে উত্তর বের করব আর কোনটাতে উত্তর ধরে মিলাইলে আমার জন্য তাড়াতাড়ি হয়। এই সেন্সগুলো কিন্তু একদিনের সেন্স না। এই সেন্সগুলো যখন আমরা ম্যাথ করি তখন আপনাদেরকে এই ম্যাথের চেহারাগুলো দেখানোর পরে বলে দেই যে এই এই ধরনের সিচুয়েশন, তাহলে আপনি তো বুঝতেছেন যে এখানে মিডল টার্মের ঘটনা আসবে, তাহলে আপনি ভুলেও পরীক্ষার হলে এমসিকিউতে অঙ্কটা করতে যাবেন না। তাহলে আপনার কি করা উচিত ছিল? আপনার ভাই উত্তর ধরে টেস্ট করাটা উচিত ছিল, অনেক দ্রুত হয়ে যাইতো। দেখেন আপনার যদি মনে মনেও যদি চিন্তা করতেন, সব বাদ ধরেন, সব বাদ, মনে মনে চিন্তা করতেছেন, একটা বইয়ের দাম কয় টাকা? 15 টাকা। তাহলে 1200 টাকাতে কয়টা বই পাওয়া যাবে? 15 দ্বারা 1200কে ভাগ করলে 8 15 120, 80টা বই পাওয়া যাবে। ওরা বলতেছে বইয়ের দাম কিন্তু বেড়ে গেছে আমাদের 5 টাকা করে, তাহলে আগে যদি 15 টাকা করে থাকে তাহলে পরে কত হবে? 20 টাকা করে। তাহলে 1200 টাকা দিয়ে যদি 20 টাকা ধরে বই কিনে তাহলে কয়টা বই কিনা যাবে? 1200 ভাগ 20, তাহলে 1220 মানে হচ্ছে কয়টা? 60টা। তাহলে আগে পাইছি কয়টা? 80টা। এখন পাচ্ছি কয়টা? 60টা। ভাই কমে গেছে কয়টা? 20টা বই আমার এখান থেকে কমে গেছে। ওরাও দেখেন বলছিল 20টা বই আপনার কম পাবেন এই জায়গাটায়, তার মানে ম্যাচ করছে কত ধরে? 15। দ্যাটস দ্য অ্যান্সার। তাহলে 15 শেষ। এই সেন্সগুলো পরীক্ষার হলে হঠাৎ করে কেন জানে অনেকের আসে না, ঠিক আছে, কিন্তু
এই সেন্সগুলো আমার একটু একটু করে দরকার। এই কথাগুলো কেন বলা হচ্ছে? আমরা কি উত্তর আগেই পেয়ে গেছি না 15? ডেফিনেটলি উত্তর তো আগেই পেয়ে গেছি 15, কিন্তু এত কথা কেন? কারণ একটাই, আপনার এমসিকিউ কি চাই? প্রসেস না, এমসিকিউ চাই উত্তর। আপনি কত দ্রুত উত্তরটা বের করতে পারতেছেন এটাই দেখার বিষয়। বাট রিটেন চাই হচ্ছে শুধু উত্তর না, রিটেন ম্যাথ ডেফিনেটলি প্রসেস চাই, সেটার চিন্তা আলাদা। যখন রিটেনে যাব তখন রিটেনে নিয়ে চিন্তা করব, কিন্তু যখন আপনি এমসিকিউতে আসেন তখন আপনার চিন্তা শুধু এটা না যে উত্তর বের করা গেল কি গেল না, আপনি কত দ্রুত কম সময় কম জায়গা ব্যবহার করে উত্তরটা করতে পারছেন, দ্যাট ইজ দ্য ফ্যাক্ট। এই জায়গাগুলো আপনাকে একটু কি করা উচিত, আপনাকে একটু বোঝা উচিত এই জায়গাটাই। ঠিক আছে, ওকে। তাহলে 5 নম্বরের গল্প আমরা দুইটাই শুনে ফেলছি, যে ম্যানুয়াল চিন্তাটা কেমন, দ্বিতীয় চিন্তাও আমরা শুনে ফেলছি যে এটা কিভাবে ক্যালকুলেশন করা যায়। ওকে, চলে আসেন আরেকটা অঙ্ক। কোনটা এটা? ইন্টারেস্টের অঙ্ক, কম্পাউন্ড বেসমেন্টে দেখা যাচ্ছে কি বলতেছে। At what rate of the compound interest per annum will a sum of 1800 becomes 3042 in 2 years? অর্থাৎ 1800 টাকা যদি 3042 টাকা হয়ে যায় 2 বছরের মধ্যে চক্রবৃদ্ধিতে, তাহলে কোশ্চেন হচ্ছে বলেন আমাদের ইন্টারেস্ট রেট কত ছিল? রেট কত ছিল আমরা কি জানি? তা তো জানি না, কিন্তু যেহেতু আমরা এই জায়গাটায় গল্প শুনে ফেলছি সুদ আসল, তাহলে তো আমরা কম্পাউন্ড ইন্টারেস্টের সূত্র জানি যে a ইকুয়াল টু কি হয়, p ইন্টু 1 প্লাস r টু দি পাওয়ার n হয়, এটা আমরা সবাই জানি। তাহলে এবারে একটু সুন্দর করে মানগুলো আমরা বসানোর চেষ্টা করি। চলেন, আমরা এর মান তাহলে কত পাইছি? 3042। 3042। p এর মান কত পাইছি? 1800। 1 প্লাস r এর মান কত তা তো জানি না, r তো পার্সেন্টেজে থাকে, তাহলে r/100। n এর মান তারা বলেই দিছে কত ইয়ার্স, 2 ইয়ার্স। এই হচ্ছে মূল আসলে ফিগারটা বা মূল সিচুয়েশনটা, যেটাই বলেন, এই হচ্ছে মূল সিচুয়েশনের ঘটনা। এখন এইটাই যদি ক্যালকুলেশন করতে যাই তাহলে কেমন আসবে? 1800 এই পাশে আসলে ভাগ, তাহলে আমরা বলতে পারি 1 প্লাস r/100 পাওয়ার 2 ইকুয়াল টু 3042 ডিভাইডেড বাই হচ্ছে 1800। এখন এইটাই বসে বসে হচ্ছে কাটাকাটি। পরীক্ষার হলে এই অঙ্কটা দিছেই শুধুমাত্র এই অংশটুকুর জন্য, যে এই ক্যালকুলেশনটা করলে আমাদের কত চলে আসে, এটাই হচ্ছে মূল জায়গাটা, আর কিচ্ছু না। 1 প্লাস r ডিভাইডেড বাই 100 পাওয়ার 2 ইকুয়াল টু, এটাই কাটাকাটি করলে আপনার চলে আসার কথা 1.69, এরকম চলে আসে 1.69। এটা যদি আপনি ভাগটাগ করেন তাহলে এইরকম। এখন এই ক্যালকুলেশনটা যে 1.69, এইটার বর্গমূল করলেই হচ্ছে আপনার মূল কাহিনী চলে যাবে। r ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু, আমরা জানি 13 বর্গ করলেই তো কি আসে? 169। তার মানে এটা কত আসবে? 1.3। অর্থাৎ 1 ওই পাশে চলে গেলে হচ্ছে মাইনাস হয়ে যাবে, তাহলে r ডিভাইডেড বাই 100 ইকুয়াল টু থাকে 0.3। তাহলে r এর মান 100 আর 0.3 গুণন করে আসে 30। এই সেই উত্তর হচ্ছে আপনার 30%। মূল জায়গাটা আসলে এই কোশ্চেনটার কোথায় ছিল? কোশ্চেনটা একটু লম্বা ধাঁচের, ক্যালকুলেশনের স্টেপটা এই জায়গাটাই হচ্ছে মূল, যে আপনার 3042কে যদি আমি 1800 দ্বারা যদি কাটাকাটি করি তাহলে আমাদের কত চলে আসতেছে, এটাই মেইন। এবং দেখেন এত সুন্দর একটা নাম্বার চলে আসছে, যেটা আমরা সবাই জানি যে 12 বর্গ করলে কত হয়? 144। 13 বর্গ করলে কত হয়? 169। 14 বর্গ করলে কত চলে আসে? 196। এই যে মানগুলো, এই মানগুলোই হচ্ছে এই জায়গাটার মূল একটা ফ্যাক্টর হয়ে গেছিল, যে আপনি কি এইটার ভাগটা যদি কোনোভাবে করতে পারেন। দেখেন এইদিকে কি কোনো টেনশন ছিল এগুলোতে? না। এইদিকে কি কোনো টেনশন ছিল? এগুলোতে কোনো টেনশন নাই, সময় শুধু কিল হবে এই জায়গাটাই। এই টাইমটুকু যদি আপনি দিতে পারেন তাহলে অঙ্কটা কিন্তু আপনার কমপ্লিট হয়ে যায়, এতটুকুই। এখানে আর নতুন করে বলার আসলে কোনো কিছুই নাই। আচ্ছা, তাহলে 6 নম্বরের বিষয়টা আমরা পেয়ে গেলাম। আর আরেকটা হচ্ছে যে আপনি এগুলোর অ্যান্সার ধরে যদি মিলাইতে চান, এখানে অনেক লম্বা হয়ে যাবে। কেন লম্বা হয়ে যাবে? কারণ এটা কম্পাউন্ডেড বলা আছে। আপনার প্রথমবারে ইন্টারেস্ট পাবেন, দ্বিতীয়বারে তার উপরে আবার ইন্টারেস্ট দিতে হবে। এই ক্যালকুলেশনটা অনেকের জন্য কি হয়ে যায়? টাফ হয়ে যায়, অনেকের জন্য টাফ হয়ে যায়। আর যদি আপনি করতেই পারতেন তাহলে কেমন করে হইতো একটু খেয়াল করেন, যে ধরেন যদি আপনার 30, এটাই যদি চলে আসতো 30%, তাহলে আপনার মূল টাকা কত ছিল? 1800। তাহলে 1800 টাকার যদি আপনার 30% হইতো, তাহলে প্রথম বছরে কত চলে আসতো? 0 0 কাটাকাটি করলে তাহলে 3 18 54, 540 চলে আসতো। দ্বিতীয় বছরেও যদি আপনি চিন্তা করতেন, এটা হচ্ছে প্রথম বছরের জন্য, দ্বিতীয় বছরের জন্যও যদি চিন্তা করতেন, ওই 1800 টাকা 30% করলে কত আসতো? 540 টাকা। কিন্তু
আমরা তো জানি যে চক্রবৃদ্ধিতে সুদের উপরে সুদ পাওয়া যায়, তাহলে এই যে প্রথম বছরে আপনি যে সুদ পাইছিলেন 540, তার উপরে আবার 30% আপনি সুদ পাবেন, তার মানে কত চলে আসতেছে 12, 15, 16, 162। তাহলে আপনার এই জায়গাটায় টোটাল টাকাটা কত চলে আসতেছে দেখেন, 2, এখানে 10, 14, 10, 11, 12, আর ওই দিকে ছিল হচ্ছে আমাদের কত 1800 টাকা। তার মানে আমাদের এটা দেখেন ওই 3042 টাকা মিলে গেছে। ঠিক আছে, তাহলে কত পার্সেন্ট ধরে মিলছে 30। তাহলে ডেফিনেটলি আপনার উত্তর এটা। এখন আপনি যদি 30 তো আছে শেষে, আপনি যদি ম্যাথ করতে যান 1টা 2টা 3টা এরকম 4বার অঙ্ক করার পরে তারপরে আপনার মিলতেছে এই জায়গাটায়, কিন্তু মিলবে না এটা কিন্তু নয়, 100% মিলতে বাধ্য। কিন্তু তাতে মনে হয় মূল অঙ্কটাতে যদি আপনি ওই কাটাকাটিতে যদি একটু সময়টা দিতেন তাহলে মনে হয় ক্যালকুলেশনটা আরো তাড়াতাড়ি করা যাইতো। এই কারণে বিষয়টা এরকম না যে সব ম্যাথই আপনাকে অ্যান্সার টেস্ট করে দেখতে হবে, বা এইরকম না যে মূল ম্যাথগুলোর প্ল্যানিং দিয়েই হচ্ছে আপনি উত্তর পাবেন কি পাবেন না, এইটা ফ্যাক্টর না। ফ্যাক্টরটা হচ্ছে এইটা সময়টা বেশি লাগতেছে নাকি কম লাগতেছে, এটা হচ্ছে দেখার বিষয়। আপনি এই দিক থেকে গেলেও উত্তর মিলতেছে, অঙ্ক করে আসলেও মিলতেছে, কিন্তু আপনাকে তো চুজ করতে হবে যে আমি কোন দিকে যাব, এই যাওয়াটাই হচ্ছে একটা ফ্যাক্টর হয়ে। ক্লিয়ার? ওকে, তাহলে এটা যদি আমাদের কি হইতো, এটা যদি আমাদের সিম্পল ইন্টারেস্ট হইতো তাহলে আমরা ভাই ওই সূত্র দিয়ে করতে যাইতাম না, সূত্র দিয়ে না করে আমরা ডিরেক্ট এখান থেকে ক্যালকুলেশন করতাম, আমরা তাড়াতাড়ি ক্যালকুলেশনটা করতে পারতাম। এই হচ্ছে বিষয়টা ছিল। যাই হোক, তাহলে আমরা এই কোশ্চেনের অ্যান্সার পেয়ে গেছি 6 নাম্বারটার। আসেন 7-এর দিকে একটু আগাই, দেখি 7-এ তারা কি বলতেছে। নাম্বার 7 তারা বলতেছে ইন এ টুরিস্ট গ্রুপ অফ 100 পিপল 55 স্পিক ফ্রেঞ্চ, 40 স্পিক স্প্যানিশ অ্যান্ড 20 স্পিক্স নান অফ দ্য ল্যাঙ্গুয়েজ। আর বের করতে বলছে যে হাউ মেনি অফ দেম স্পিক জাস্ট ওয়ান। তাহলে ভেন ডায়াগ্রামের ব্যাপারটা একটু খেয়াল করে দেখেন তো। এই ধরেন দুইটা সাবজেক্টের ভেন ডায়াগ্রাম, একটা সাবজেক্ট ছিল হচ্ছে ফ্রেঞ্চ, এটা হচ্ছে ফ্রেঞ্চের, আরেকটা হচ্ছে স্প্যানিশ, এইটা থাকতেছে হচ্ছে বোথ, বাকিটা হচ্ছে নান, আর এইদিকে থাকে হচ্ছে কোনটা টোটাল। তাহলে টোটালের মান তারা বলে দিছে, টোটাল জানি কত 100, টোটাল 100। ফ্রেঞ্চ হচ্ছে কত আমাদের 55, আর 40 হচ্ছে আমাদের স্প্যানিশ। বোথ কত আমি জানি না, কিন্তু 20-র কথা বলে দেওয়া আছে নান, তাহলে এই নান হচ্ছে আমাদের 20। এখন বের করতে বলছে হচ্ছে কোনটা জাস্ট ওয়ান। এই জাস্ট ওয়ান মানে কোনটা এটা একটু বোঝা দরকার। এই যে জাস্ট ওয়ান ল্যাঙ্গুয়েজ, জাস্ট ওয়ান মানে শুধু ফ্রেঞ্চ বা এবং শুধু হচ্ছে স্প্যানিশ, এই দুইটা গ্রুপে যেটা আছে সেটাকে আমরা বলতেছি হচ্ছে কোনটা অনলি ওয়ান। এখন তাহলে দেখেন বোথের মানটা কেমনে বের করা যায়। আমরা ভেন চিত্রে সাবজেক্ট দুইটা হইলে কি জানি, দ্রুত ক্যালকুলেশন করার জন্য টি ইজ ইকাল টু এ প্লাস বি মাইনাস এ বি প্লাস হচ্ছে এন। টি মানে টোটাল আমাদের কত ছিল 100, এ আর বি দুইটা সাবজেক্ট ফ্রেঞ্চ আর আরেকটা হচ্ছে স্প্যানিশ। বোথ কত আমরা জানি না, নান কত, নান হচ্ছে 20 আমরা জানি। তাহলে এখান থেকে যোগ বিয়োগ করলে আমরা কি বের করতে পারি, আমরা এ বির মানটা তো বের করতেই পারি। তাহলে এ বির মান এই জায়গাটায় কত চলে আসতেছে, যদি আমরা যোগ বিয়োগ করি এই জায়গাটায়, তাহলে এ বির মান আমাদের চলে আসবে হচ্ছে 15। ঠিক আছে, তাহলে কত আসার কথা 15, কারণ আপনি যদি এদিকে যোগ বিয়োগ করেন দেখেন এখানে কত চলে আসতেছে 40, 50, 60, আর এখানে হচ্ছে আপনার কত 60 আর 50, 110, 115, তাহলে 100 কাটাকাটি, তাহলে থাকলো কত 15। তাহলে বোথ আছে হচ্ছে কত 15। তাহলে এইবার একটু চিন্তা করেন তো এই অংশটুকুর মধ্যে কতজন আছে, 55 থেকে 15 যদি বাদ দিয়ে দিই তাহলে 40 জন আছে, আর এই গ্রুপের মধ্যে তাহলে কতজন আছে, 40 থেকে 15 বাদ দিলে থাকতেছে 25। তাহলে 25 আর 40 মিলে কত আসতেছে 65। এই সেই অ্যান্সার হচ্ছে আমাদের 65, যে আমাদের শুধু একটা সাবজেক্টে আছে 40 যোগ 25। এই যে শুধু ফ্রেঞ্চে আছে হচ্ছে আমাদের কতজন 40, আর শুধু স্প্যানিশে আছে হচ্ছে 25, তাহলে 40 আর 25-এ 65। এই সেই অ্যান্সার হচ্ছে আমাদের 65। ক্লিয়ার? একেবারে ছোট কোশ্চেন, এগুলো তো আর গল্প লাগে না, গল্পটা দরকার হচ্ছে মূল্যায়ন, এটা সহজ কথা। এরপরের ক্যালকুলেশনে কি হবে, আমাদের বের করতে বলছে শুধু একটা সাবজেক্টে, তাহলে আমাদের কাজ হচ্ছে 55 বিয়োগ 15 অনলি, তাহলে চলে আসলো ফ্রেঞ্চ, আর অনলি স্প্যানিশ হচ্ছে 40 বিয়োগ 15, 40 বিয়োগ 15, এই দুটার যোগফল এই সেই 65। আপনার এই লাইনও পরীক্ষার হলে তো লাগবে না, ওটা তো মুখে মুখে থাকে। একটা লাইন, দুইটা লাইন, তিনটা লাইন, এই তিনটাই হচ্ছে মূল লাইন, আপনার অঙ্ক শেষ। তাহলে ভেন ডায়াগ্রামের গেল একটা অঙ্ক, আরেকটা মনে হয় ভেন ডায়াগ্রামের অঙ্ক ছিল, দুইটা অঙ্ক, আমরা সেটাও একটু দেখব। যাই হোক, তাহলে 7 নাম্বারটার গল্প ক্লিয়ার, এইটা আমরা বুঝে গেলাম।
আচ্ছা, এইবারে আবার চলে আসছে এক্সপোনেন্টের কোশ্চেন। এইটাও সহজ কোশ্চেন, এইটাও এত বেশি ঝুট ঝামেলার কোশ্চেন ছিল না, একেবারে পিচ্চি প্যাটার্নের কোশ্চেন। দেখেন আমাদের এই পোর্শনটুকু যদি ভাগ করি আমরা 279, তাহলে 289 কার বর্গ? আমরা তো জানি এটা, তাই না? 17 বর্গ করলে কত চলে আসে? 289। তাহলে এই অংশটুকু কি আমরা কি বলতে পারি? 17 স্কোয়ার। আর আগে থেকেই তো কে ছিল আমাদের? 0.17 গুণন, আর এই দিকে ছিল 17 পাওয়ার হচ্ছে আমাদের 0.16। এইটারও ভিত্তি 17, এইটারও ভিত্তি 17। তাহলে গুণন করলে তো আমরা কি জানি যে বেদ যদি সেম হয়ে যায় তাহলে গুণন করলে পাওয়ারগুলো যোগ হয়ে যায়, তাই না? তাহলে পাওয়ার যদি যোগ হয়ে যায় তাহলে দেখেন তো কত চলে আসে? 17 পাওয়ার, এইদিকে 17 দোকানে 34, তার মানে 0.34 যোগ 0.16, 30, 40 আর 10 50, তার মানে 17 পাওয়ার হচ্ছে 0.5। আর 0.5 কি আমরা কি লিখতে পারি? হাফ, তাই না? হাফ লিখতে পারি। আর হাফ মানে কি আসে? বর্গমূল। তার মানে আমরা 17 বর্গমূল অ্যান্সার পেয়ে গেছি। কোথায় ছিল? এই যে সি নাম্বারটা হচ্ছে 17 বর্গমূল। এক্সপোনেন্ট বেসমেন্টের কোশ্চেন, এখানে তেমন কোনো কিছু নাই, শুধু একটাই ক্যালকুলেশন জানার ছিল যে আপনি 1 থেকে 20-এর বর্গটা কি জানেন কিনা। 12 বর্গ কত, 13 বর্গ কত, 16 বর্গ কত, 17 বর্গ কত, 19-এর বর্গ কত, 20-এর বর্গ কত। 1 থেকে 20 পর্যন্ত আমরা একদম প্রথম লেকচারে আমরা বারবার করে আপনাদের কি করি, বাসার কিছু কাজ দেওয়া হয়, তার মধ্যে প্রথম কাজটাই যারা আমাদের মূল ক্লাসগুলো করছেন তারা মনে হয় জানেন যে একদম প্রথম হোমওয়ার্কই দেওয়া হয় নামতা আর বর্গ। 1 থেকে 20-এর ঘরের নামতা মুখস্থ করবেন, 1 থেকে 20-এর বর্গ মুখস্থ করবেন। তাহলে দেখেন যাদের বর্গটা মুখস্থ আছে তাদের জন্য এই ক্যালকুলেশন করা কোনো বিষয়ই না, ঠিক আছে? একেবারে ইজি ওয়েতেই আপনি কিন্তু যাইতে পারবেন। কিছু ম্যাথ অনেক কঠিন, না খুব জটিল কোনো ম্যাথ এবারে দেয়নি, কিন্তু লেন্দি ম্যাথ দিছে, অনেকের জন্য লেন্দি হয়ে গেছে, জটিল না, বিষয়টা হচ্ছে লেন্দি। আগের 2টা পরীক্ষাতে যেরকম আপনাদের ক্যাশ এবং অফিসারের পরীক্ষাতে যে কোশ্চেনগুলো ছিল, অনেক সময় ওই জায়গাটা দেখা গেছে আপনার কোঅর্ডিনেট জিওমেট্রি ম্যাথ দিয়ে দিছে, ডেফিনেটলি অনেকের জন্য কঠিন। ম্যাট্রিক্স থেকে কোশ্চেন দিছে, যদিও কোশ্চেনের ক্যালকুলেশন সহজ, কিন্তু এই কোশ্চেনগুলো অনেকের জন্য হচ্ছে কি হয়ে গেছে, কঠিন হয়ে গেছে, কারণ ওই সম্পর্কিত সেন্স অনেকের মাথায় নাই, বা অনেকদিন আগে করে আসছেন, বহুদিন পরে হঠাৎ করে পেয়ে গেছেন, এই জায়গাটায় আমাদের মাথার মধ্যে নাই ছোটবেলায় কি পড়ছিলাম, সেইটা কঠিন বললে এটা মেনে নেওয়াটা খুব সহজ। কিন্তু এই কোশ্চেনগুলো আসলে কঠিন না, লেন্দি হয়ে যায় অনেকের জন্য, লম্বা হয়ে যায়, বিষয়টা হচ্ছে এইটা। যাই হোক, তাহলে 8 নম্বরের অ্যান্সারও আমরা পেয়ে গেছি। আসেন আমরা একটু 9 নম্বরের দিকে যাই, কি বলছে 9 নম্বর কোশ্চেনটাও হচ্ছে আমাদের ভেন ডায়াগ্রাম বেসমেন্টের। দেখেন কি বলছে, 69 of the student of a certain class took mathematics and 47 took biology। তাহলে যেহেতু পার্সেন্টেজ করে বলতেছে, টোটাল মানে তো আমরা জানি 100, তাহলে 2টা সাবজেক্টের জন্য একটু আগে আমরা দেখছি টি ইজিক্যাল টু আমরা কি লিখি, a প্লাস বি মাইনাস এ বি প্লাস হচ্ছে এন লিখি। তাহলে টোটাল হচ্ছে কত পার্সেন্টেজ বললে 100, আর এইদিকে কত ছিল 69 প্লাস হচ্ছে 47 মাইনাস বোথ ইস স্টুডেন্ট টুক বায়োলজি অর ম্যাথমেটিক্স। তার মানে প্রত্যেকটা স্টুডেন্টই আপনার হয় বায়োলজি অথবা ম্যাথ এর মধ্যে আছে, এরকম কোন স্টুডেন্ট নাই যে 2টা সাবজেক্টের একটাও নাই। তার মানে ডেফিনেটলি আমরা এখানে নানের মানটা কি দেব, 0। তাহলে এ বির মানটা কত পার্সেন্ট এটা আমরা জানি না, কারণ যে ক্যালকুলেশনগুলো আমরা করতেছি এগুলো হচ্ছে সব কিসের ক্যালকুলেশন, এগুলো হচ্ছে সবই কিন্তু আমাদের পার্সেন্টেজের, 100%, 69%, আবার এইদিকে 46%। তাহলে এইটা যদি আমরা বাদ দিয়ে দিই তাহলে দেখেন তো এ বির মানটা কত পার্সেন্ট চলে আসে। আমরা 60 আর 40, 100 কাটাকাটি, 9 আর 7 হচ্ছে আমাদের কত চলে আসে, 16। তার মানে এ বির মানটা আমরা বলতে পারি 16%। আর কোশ্চেন বলতেছে দেখেন 44 টুক বোথ, তার মানে এতক্ষণ তারা যেগুলো বলতেছিল পার্সেন্টেজে, হঠাৎ করে এখন বলছে জনতে। তাহলে আমরা যেটাকে 16% বলতেছি, কোশ্চেন এটাকেই বলতেছে হচ্ছে 44 জন। মূল ব্যাপারটা হচ্ছে এইটা, আমরা বোধ বলতেছি 16% আর কোশ্চেন বলতেছে বোধ হচ্ছে 44 জন। তার মানে 16% মানে 44 জন হইলে 100% মানে টোটাল তাহলে কত, 44 ডিভাইডেড বাই 16 ইন্টু হচ্ছে কত, 100। এই হচ্ছে আসলে মূল কাহিনী, আর কোনো কাহিনী টাইনি নাই এই জায়গাটায়। তাহলে আমরা 4 দ্বারা ভাগ করলাম, তাহলে আমাদের কত চলে আসে 11, 4 দ্বারা ভাগ করলাম 4, আর এইদিকে হচ্ছে কত 25। তাহলে 25 আর 11 যদি গুণন করে দিই, 5 আর 2 হচ্ছে 7, তার মানে 275, তার মানে 275 হচ্ছে আমাদের অ্যান্সার। তাহলে এই কোশ্চেনটাও দেখেন মূল অংশ কিন্তু হচ্ছে আসলে এই এতটুকু অংশ, এটাও তো গুণন তো মুখে মুখে করা যায়, মূল লাইন হচ্ছে 1টা 2টা 3টা, এই 3টা লাইন হচ্ছে আমাদের মূল লাইন। আসলে প্রথম লাইনটা তো লেখার দরকার নাই, ওটা তো মাথার মধ্যেই থাকে, আমরা এই লাইনটা লিখি আর এই লাইনটা লিখি, এখান থেকেই কিন্তু ঘটনা শেষ। যে 16% মানে যদি 44 যদি হয় তাহলে 100% মানে কত চলে আসবে, এই হচ্ছে বিষয়টা।
তার মানে ভেন ডায়াগ্রাম বেসমেন্টের কোশ্চেন দেখা গেল দুইটা কোশ্চেন চলে আসছে, একটা হচ্ছে অনলি ওয়ান এই বেসমেন্টের, আর আরেকটা হচ্ছে আপনার কম্পারিজন পার্সেন্টেজের সঙ্গে সংখ্যার। ওরা বলতেছে 44 জন, আমরা কম্পেয়ার করে দেখলাম সেটাই হচ্ছে পার্সেন্টেজে আসে 16%, তার মানে 16% ইকুয়াল টু 44, দ্যাটস ওয়াই তাহলে 100% মানে কত চলে আসবে, এই হচ্ছে বিষয়টা ছিল। এগুলো সহজ কোশ্চেন ছিল, যারা একটু ভেন ডায়াগ্রাম নিয়ে আমরা কাজ করছি তাদের জন্য কাজটা অনেক সহজ ছিল, এত বেশি ঝুট ঝামেলা এখানে ছিল না। আচ্ছা চলে আসেন এবারে হচ্ছে পরের কোশ্চেনে 10 নাম্বারটা কি বলছে, যে দ্য ডিস্টেন্স বিটুইন সিটি এ অ্যান্ড বি ইজ 120 মাইল, এ কার ট্রাভেল ফ্রম এ টু বি 60 মাইল পার আওয়ার অ্যান্ড রিটার্ন আপনার কততে আসছে 40 মাইল পার আওয়ারে, তাহলে এভারেজ স্পিড কত। রাউন্ড ট্রিপ যেহেতু যাচ্ছে ফিরে আসতেছে, তাহলে রাউন্ড ট্রিপের এভারেজ স্পিড বের করার নিয়ম আমরা জানি যে 2 × xy ডিভাইডেড বাই হচ্ছে x + y। x মানে যাওয়ার স্পিড, y মানে হচ্ছে আসার স্পিড। যাওয়ার স্পিড 60, আসার স্পিড 40, যাওয়ার স্পিড 60 যোগ আসার স্পিড হচ্ছে 40। এই হচ্ছে মূল কাহিনী, আর কিছুই না। তাহলে আমরা যদি এখানে গুণন করি তাহলে কত চলে আসতেছে, দেখেন 4 × 6 = 24, 24 দোকানে 48, 0 0 তো কাটাকাটি হয়ে যাবে 100, তার মানে কত আসছে 48। এই সেই উত্তর ছিল এই নাম্বারটা। আর এইটাই যদি আমরা বেসিক দিয়ে করতাম তাহলে আমরা এরকম বলতাম যে এভারেজ স্পিড বের করার জন্য আমরা নিয়ম কি জানি, আসলে মূল নিয়মটা যে টোটাল ডিস্টেন্স ডিভাইডেড বাই হচ্ছে টোটাল টাইম। তাহলে আমরা কি করতাম, টোটাল ডিস্টেন্স কতটুকু রাস্তা গেছে 120, তাহলে 120 যোগ 120, ফিরেও আসছে 120, যাওয়ার সময় কত লাগছে 120 ডিভাইডেড বাই 60, আসার সময় লাগছে 120 ডিভাইডেড বাই 40। এটাও ওই কাটাকাটি করলে দেখবেন 48 আসবে, কিন্তু এই নিচেরটার চাইতে উপরেরটার ক্যালকুলেশনটা তুলনামূলক সহজ। আমরা স্পিডের অঙ্ক যখন করাই তখন এই ফরম্যাটটাও কোথায় থেকে আসছে সেটাও একদম পুরো বিশ্লেষণ করে দিয়ে আমরা বলার চেষ্টা করি। দ্যাটস ওয়াই যারা আমাদের অ্যাপ্লিকেন্ট ছিলেন তাদের মনে হয় এই কোশ্চেনগুলো উত্তর করতে খুব বেশি আপনাদের বেগ পাইতে হয় নাই, ঠিক আছে। প্র্যাকটিস কিভাবে করব আর প্রিপারেশন কি করে নিব, আচ্ছা জটিল কোশ্চেন যে প্র্যাকটিস কিভাবে করবেন আর আরেকটা কোশ্চেন হচ্ছে প্রিপারেশন কিভাবে নেবেন। তার মানে দুই বিষয় কিন্তু হয়ে গেছে। এখন প্র্যাকটিস করার জন্য আপনাকে অবশ্যই আগে প্রসেস জানতে হবে। প্রথমটার আগে অ্যান্সারটা দিচ্ছি, কার এটা ছিল, অভিজিতের কোশ্চেন ছিল এটা। প্র্যাকটিস করার জন্য আগে কি করা দরকার ভাই, আগে প্রসেসগুলো জানতে হবে, কারণ কিভাবে প্র্যাকটিস করবেন সেটাই জানেন না, তাহলে কি নিয়ে প্র্যাকটিস করবেন আপনি বলেন। এই কারণে আমরা ছোটবেলায় একটা লাইন শুনে, ট্যাগ লাইন শুনে খুব অভ্যস্ত, সেটা হচ্ছে প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। এই লাইনটার ভার্সন চেঞ্জ হয়ে গেছে, নতুন ভার্সন হচ্ছে পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট, নট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। পারফেক্ট প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনার প্র্যাকটিসটা যদি পারফেক্ট না হয় তাহলে এই প্র্যাকটিস করে আপনার কোনো লাভ হবে না। এই কারণে আপনাকে পারফেক্টলি প্র্যাকটিস করতে হবে, যেটা একবারে বলাটা তো খুব কষ্টকর। যখন আমরা মূল ক্লাসগুলো যখন করি, আমরা ব্যাস ওয়াইজ যখন ক্লাসগুলো করি তখন তো চ্যাপ্টার অনুযায়ী পাই, যেমন প্রথম দিন পার্সেন্টেজ, তারপরে লস প্রফিট, ইন্টারেস্ট, এভারেজ, স্পিড, এরকম যখন পার্ট বাই পার্ট পাওয়া যায় তখন সেগুলো নিয়ে কথা বলাটা অনেক সহজ হয়ে যায়। আর প্রিপারেশন কিভাবে নেবেন সেটার পূর্ব শর্ত হচ্ছে আপনাকে অবশ্যই ফ্যাকাল্টি বেসমেন্টের কোশ্চেনগুলো খানিকটা দেখা উচিত, ঠিক আছে, অর্থাৎ প্রিভিয়াস ব্যাংকের কোশ্চেন দেখা উচিত। প্রিপারেশন নেওয়ার আগে আপনার প্রিভিয়াস কোশ্চেনগুলো দেখা উচিত। কেন দেখা উচিত ভাই, কারণ আপনি কিসের প্রিপারেশন নেবেন, ঠিক আছে, এটা তো আগে দেখা দরকার। আপনি তো ব্যাংকের প্রিপারেশন নিতে যাচ্ছেন, আপনি তো বিসিএস এর না, প্রাইমারি না, তাহলে আপনাকে আগে ব্যাংকের কোশ্চেনগুলো দেখা উচিত। তাহলে আপনি ওখান থেকে একটা ধারণা পাবেন, সেই ধারণা থেকে আপনার প্রিপারেশন নিতে হবে কোন কোন টপিকগুলো সেইটা আপনি তখন বুঝে যাবেন। এই হচ্ছে বিষয়টা। যাই হোক, তাহলে 10 নম্বরের ক্যালকুলেশন আমরা পেয়ে গেছি। আচ্ছা চলে আসেন 11তে কি বলছে, দ্য এভারেজ অফ এ ন্যাচারাল নাম্বার অ্যান্ড ইটস কিউব ইজ 13 টাইমস অফ দ্য নাম্বার ইজ হোয়াট। একেবারে সিম্পল প্যাটার্নের একটা কোশ্চেন, কোনো ঝুট নাই, ঝামেলা নাই, কোনো কিচ্ছু নাই। তারা কি বলতেছে, দ্য এভারেজ, কার এভারেজ, একটা নাম্বার এবং তার আপনার ঘন। তাহলে দেখেন তো এই নাম্বারটা কত, আপনি কি জানেন, জানেন না, ধরেন এক্স, তাহলে এক্স যদি নাম্বারটা হয় তাহলে এটার কিউব করলে কি আসবে, এক্স কিউব। তাহলে এই দুইটা নাম্বারের গড় কত, যোগ করে 2 ভাগ করব, আর সেই গড়টাই তারা বলে দিছে কত আসবে, গড়টাই আসবে হচ্ছে 13 টাইমস দা নাম্বারটা 13 গুণন, তাহলে নাম্বারটা কত ছিল এক্স, তাহলে এক্স এর 13 গুণন, এক্স গুণন 13। এই হচ্ছে আসলে লাইন, আর কিচ্ছু নাই ভাই। এখন পুরাটা আপনারা নিজেরাই করতে পারবেন, কোনো ঝুট নাই, ঝামেলা নাই, কিচ্ছু নাই। যে x প্লাস এক্স কিউব 13 দোকানে তাহলে কত আসে 26x, 26x থেকে একটা x চলে গেল তাহলে কত আসবে 25x,
তাহলে এক্স দিয়ে এখানকার একটা এক্স কাটাকাটি করলে 2 থাকবে, তাহলে এক্স স্কোয়ারের মান 25, তাহলে ডেফিনেটলি এক্স এর মান কত চলে আসে 25 এর বর্গমূল। কোন সংখ্যার বর্গমূল করলে আমরা জানি দুইটা মান চলে আসে প্লাস মাইনাস, এই সেই অ্যান্সার হচ্ছে +-5। শেষ কাহিনী, আর কিছু করার নাই এই জায়গাটাই। তাহলে এখন এই যে একটা বিষয় যে ন্যাচারাল নাম্বারের ক্ষেত্রে তাহলে আমরা এক্স এর মান কি +-5 দিব নাকি কি বলবো, এখন নাম্বারটা কত ছিল, এই জায়গাটায় এখন একটা ঝামেলা। ন্যাচারাল নাম্বার হচ্ছে কোনগুলো, ঠিক আছে, ন্যাচারাল নাম্বার গুলো হচ্ছে আপনার 1 2 3 4 5 6, এগুলো হচ্ছে আপনাদের ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এখন এতটুকু কি বোঝা যাচ্ছে কিনা আগে সেটা একটু খেয়াল করে দেখেন, এই অংশটুকু পর্যন্ত কি বোঝা যাচ্ছে কিনা যে আমাদের ম্যাথগুলো কিভাবে কভার করতে হয়, কোন ওয়েতে যাইতে হয়, ঠিক আছে, এইটা কি আমরা বুঝতেছি কিনা, এটা কি বুঝতেছেন? আচ্ছা, তাহলে এখন দেখেন এইটার উত্তর কিন্তু প্লাস মাইনাস এটা হবে না, আসলে এইটার উত্তরটা হবে হচ্ছে +5। কেন? এখানে একটা কাহিনী দিছে, ন্যাচারাল নাম্বার। এই ন্যাচারাল নাম্বার যখন বলতেছে, ন্যাচারাল নাম্বার কিন্তু শুরু হয় 1 থেকে, 1 2 3 4 5, এগুলো হচ্ছে ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বারের মধ্যে কোনো নেগেটিভও নাই, ন্যাচারাল নাম্বারের মধ্যে কিন্তু কোনো জিরোও নাই, সাবধান, ন্যাচারাল নাম্বার পজিটিভও না, সরি নেগেটিভও না, আবার কোনো জিরোও না। তাহলে আপনার এক্স এর মান পাইছেন +-5, কোনো আপত্তি নাই, কিন্তু ওরা তো বলছে যে নাম্বারটা কত, তাহলে যে নাম্বারটা আপনি ধরলেন সেই নাম্বারটা কেমন বলছে, ন্যাচারাল নাম্বার, দ্যাটস ওয়াই অ্যানসার তাহলে ডেফিনেটলি আসবে কিন্তু 5 আসবে, ডেফিনেটলি 5। এখন কোশ্চেন, স্যার এটা যদি ন্যাচারাল শব্দটা না দিত, এই ন্যাচারাল শব্দ না থাকলেই উত্তর হয়ে যাইতো +-5, 100% উত্তর হয়ে যাইতো +-5, এরকম হচ্ছে আপনার উত্তরটার দিকে কিন্তু চলে যাইতো। এই জন্য একটু সাবধান থাকতে হবে এই জায়গাগুলোতে। ওকে, তাহলে ন্যাচারাল নাম্বারের টোন দিয়ে এখানে একটা বিপদের মধ্যে ফেলাই দিছে। তার মানে এই কোশ্চিনটা এভারেজের কোশ্চিন হইলেও মূল ভিত্তি এভারেজের না, এই কোশ্চিনটার মূল ভিত্তি হচ্ছে নাম্বার সিস্টেম। আমরা ওই যে সংখ্যা তত্ত্ব বা হচ্ছে বাস্তব সংখ্যা বলি না, এই বাস্তব সংখ্যা বেসমেন্টের যদি আপনার ধারণা থাকে যে ন্যাচারাল নাম্বারগুলো কোনগুলো, রেশনাল নাম্বারগুলো কোনগুলো, যেটা অলরেডি এর আগের পরীক্ষাতে আসছিল যে √2 কেমন সংখ্যা, এই রেশনাল নাম্বার কোনটা ছিল না, এরকম অঙ্ক ছিল। তার মানে আপনার বাস্তব সংখ্যা রিলেটেড যদি ধারণা থাকে যে আপনি সংখ্যাকে ভাগ করলে কোন কোন ভাগে ভাগ করতে পারবেন, বাস্তব অবাস্তব, বাস্তবকে ভাগ করলে আবার কি কি পাওয়া যায়, মূলদ অমূলদ, মূলদকে ভাগ করলে কি কি পাওয়া যায়, পূর্ণ সংখ্যা ভগ্নাংশ, পূর্ণ সংখ্যাকে ভাগ করলে আবার দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে অভগ্ন সংখ্যা আর একটা হচ্ছে ঋণাত্মক, ঋণাত্মক কিন্তু আলাদা। অভগ্ন সংখ্যাকে ভাগ করলে দুইটা ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে স্বাভাবিক সংখ্যা আর একটা হচ্ছে 0। স্বাভাবিক সংখ্যাগুলো হচ্ছে 1 2 3 4, এগুলো যে স্বাভাবিক সংখ্যাগুলোর মধ্যে আমাদের থাকে জোড় সংখ্যা, বিজোড় সংখ্যা, মূলদ সংখ্যা, মৌলিক সংখ্যা, সহমৌলিক সংখ্যা, এই নাম্বারগুলো মূলত হচ্ছে আমাদের ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। সকল ধনাত্মক সংখ্যাই হলো ন্যাচারাল নাম্বার, হ্যাঁ, কারণ ওই যে বললাম যে পূর্ণ সংখ্যাকে ভাগ করলে দুইটা ভাগে বিভক্ত হয়, একটা হচ্ছে অভগ্ন সংখ্যা আর একটা হচ্ছে আমাদের কি ঋণাত্মক। অভগ্নর ভাগ হচ্ছে দুইটা, একটা হচ্ছে আপনার স্বাভাবিক সংখ্যা আর একটা হচ্ছে 0। তাহলে 0 স্বাভাবিক দুইটা মিলায়ে হচ্ছে আমাদের কিন্তু অভগ্নর, অভগ্নর পার্টের ভিতরে কোনো ঋণাত্মকই নাই, এই হচ্ছে বিষয়টা আসলে। ওকে, আসসালামু আলাইকুম স্যার। তাহলে গেল হচ্ছে 11 নম্বর ক্লাস। সবাই ভালো স্যার আছেন? কেমন আর আছেন? এটার জন্য এই যে আছি ভালো, বেসিক আলহামদুলিল্লাহ। বেসিক বলা হচ্ছে, এই বেসিকের জন্য যাদের আচ্ছা, বেসিক lecture নিয়ে sheet একটু দেখে ঝামেলা ভয় আছে, পাওয়া আমরা যায়, হঠাৎ বেসিকের করে হচ্ছে 18 কিছু কোর্সও ওই হচ্ছে যে এই জায়গাটায় রুটিনটা নিয়ে আসার overlap চেষ্টা করছে করতেছি। আমার, এই জন্য এরকম হচ্ছে। এই গতদিন কোর্সটা বলছি, কেমন করে হবে, এই যেহেতু কোর্সটা শুধুমাত্র pre-scheduled দুইটা class, বেসমেন্টের কাজ হবে। change করতে কোর্সটাতে পারছে না। হচ্ছে শুধুমাত্র দুইটা অংশ সরকার থাকবে, বাচ্চা একটা হচ্ছে কাঁদতেছে, ম্যাথ একটু আর মিউট করতে আরেকটা বলেন। হচ্ছে ইংলিশ। কারণ এই দুইটা বেসমেন্টে আমাদের প্রায় 95% অ্যাপ্লিকেন্টের একটা দুর্বলতা থাকে, সেটা আপনি বিসিএস বলেন, ব্যাংক বলেন, নিবন্ধন বলেন, প্রাইমারি বলেন, এই দুইটা দেখলে একটু ধাক্কা টাক্কা খেয়ে যায়। তাহলে এই যে বেসিকের যে বিষয়গুলো আপনারা দেখতেছেন যে বারবার চলে আসতেছে, এই বেসিকগুলো জানা না থাকলে অনেক সময় আমরা অনেকগুলো ম্যাথে পারা সত্ত্বেও, কম সময়ের মধ্যে পারা সত্ত্বেও আমরা পারি না। বেসিকের ব্যাপারে একটু তথ্য আমরা জেনে নেই বাপি ভাইয়ের কাছ থেকে। বাপি ভাই, বেসিকের ব্যাপারে ম্যাথ করব কিসের? ম্যাথের অসংখ্য টপিক কি ধন্যবাদ। বলেন? একটু জানাবেন ক্লাসটা কেমন লাগলো আজকের। হ্যাঁ, তাই না? তো এখনো Just শেষ একটা হয়নি। বোঝার চেষ্টা করি, এ পর্যন্ত যে একটু ম্যাথগুলো বোঝার করলেন চেষ্টা কেমন করি, লাগলো? কয়েকটা লাইন। হ্যাঁ, দেখেন এই যে পার্টনারশিপের দুই সবসময় একটা আমরা বিষয় বলি বোঝার যে চেষ্টা করি, হ্যাঁ, একজন তারপরে মেন্টর আমরা অঙ্কটাতে ভেরি ভেরি প্রবেশ ইম্পর্টেন্ট, করব। ঠিক আছে? দেখবেন আমরা যে বেসিক কোর্সটা মনে করেন স্টার্ট করতেছি, এটা একটু আমি আর জাস্ট আমার দেখাই, খুব সেটা ক্লোজ হচ্ছে একটা বন্ধু, এটা হচ্ছে স্যার দুইজনই ব্যবসা শুরু করলাম। আমি দিলাম ব্যবসায় এটা হচ্ছে 100, দেখবেন যে বেসিকের যে কোর্সটা ক্যাশের আমরা এটার কাটমার্ক নাম কত দিছি হতে কি? পারে স্যার? মিলন বেসিক কোর্স।
আপনার বোধহয় বেসিক কোর্স, হ্যাঁ, এই বেসিক কোর্স কাদের জন্য? যারা ম্যাথ ইংলিশ ভালো পারেন তাদের জন্য এই বেসিক কোর্স না। ওকে, তাদের জন্য এই বেসিক কোর্স যারা ম্যাথ ইংলিশে একটু দুর্বল। অনেকে আছেন না, যেমন এই আমার সাবজেক্ট আমি বলি, আমি ম্যানেজমেন্ট থেকে অনার্স মাস্টার্স করছি, কবে ম্যাথ করছি আমি নিজেও জানি না। তাইলে আমি অনেক দিন ম্যাথ না করার ফলে যেটা হয়েছে, ল্যাকিংস অফ প্র্যাকটিস, এখন আমি ম্যাথ ভালো করে বুঝি না, অথবা এই যে যে মাঝখানে যে গ্যাপটুকু গেছে, এই গ্যাপের জন্য হয়তো ম্যাথ ধরতে একটু কষ্ট হয়। তাদের জন্য এই বেসিক কোর্সটা। হ্যাঁ, এই বেসিক কোর্সে আপনারা ক্লাস পাবেন কয়টা? ম্যাথ ক্লাস পাবেন 20টা। একদম বলি, যারা যোগ বিয়োগ গুণন ভাগ এইটা পারেন, একদম সুন্দর করে আমরা বেসিক থেকে প্রত্যেকটা ক্লাসে শুভ্র স্যার, তারেক স্যার একদম চমৎকার ভাবে বুঝাই দিবেন। আমরা এই যে এ পর্যন্ত অনলাইনে আমরা বেস শেষ করলাম কয়টা? 19 নম্বর বেস পর্যন্ত। এখন আরো 5টা বেস চলে। অফলাইনে আমরা বেস শেষ করে ফেলছি প্রায় 17-18টা। তাহলে এই যে দীর্ঘদিনের অভিজ্ঞতা থেকে বলি, যাদের বেসিকটা দুর্বল তাদের চাকরি পাইতে অনেক লেট হয়। এবং স্যাররা যখন ক্লাস নেন, দেখবেন যে কিছু ম্যাথ মাথার উপর দিয়ে যায়, কেন? বেসিকটা দুর্বল। এই জন্য আমি তাদের রিকোয়েস্ট করবো আমাদের বেসিক কোর্সটা নেন, ঠিক আছে? অত্যন্ত ভালো লাগবে। দেখেন এখানে ইংলিশ ক্লাস হবে কয়টা? 16টা। তাহলে 20টা আর 16টা, টোটাল কয়টা? টোটাল হচ্ছে 36টা ক্লাস। এই 36টা ক্লাস হবে, ওকে, বেসিক কোর্সে। একদম আগামী 25 তারিখ থেকে আমরা এটা শুরু করব। আপনারা এই ব্যাচটাতে যুক্ত হয়ে যাবেন। আমরা প্রথম 100 জনের জন্য একটা অফার দিছি। প্রথম 100 জন যারা ভর্তি হবে তাদের সবার জন্য আমরা নিব হচ্ছে 1000 টাকা। এইটা স্যার একটু বেশি বলছিলেন, ঠিক আছে? আসলে বেসিক কোর্স তো অনেক শ্রম দিতে হয়, এখানে আপনাদের শিট দিতে হবে পিডিএফ আকারে, এরপরে এইটা বারবার বুঝাইতে হবে। বেসিক মানে কি? আপনার কোনো বেসিক নাই দেখেই তো এখানে ভর্তি হবেন। আপনারা বোঝানোর মতো যত যা লাগে সব কিছু এই কোর্সে থাকবে, ঠিক আছে? তাহলে 1000 টাকা থাকবে। আর 100 জনের পরে যারা ভর্তি হবেন, 101 থেকে 101 প্লাস যারা ভর্তি হবেন, তাদের জন্য থাকবে 1250 টাকা। ওকে, তাহলে আপনি 1000 টাকা দিয়ে এখন অফারটা নিয়ে নেবেন, আর পরে ভর্তি হলে 1250 টাকা দিয়ে ভর্তি হতে হবে। তাহলে এই বেসিক কোর্সটা যারা যুক্ত হইতে চান আমাদের পেজে নক করতে পারেন, অথবা আমার ফোন নাম্বারটা আমি একটু দিয়ে দিচ্ছি। হ্যাঁ, আমার ফোন নাম্বারটা একটু দিয়ে দিচ্ছি, সেটা হচ্ছে দেখেন 01896224210। এটা হচ্ছে আমার ফোন নাম্বার, ঠিক আছে? বাপ্পি দাস। বেসিক কোর্স সম্পর্কে যা জানতে চান আমাকে নক দিবেন হোয়াটসঅ্যাপে, অথবা ফোন করবেন, অথবা আরেকটা কাজ করতে পারেন, আমাদের যে টার্নিং পয়েন্ট জবের পেজটা আছে, এই পেজে চমৎকারভাবে একটা নক দিলে হবে যে আমি বেসিক কোর্স সম্পর্কে জানতে চাই, ঠিক আছে? তাহলে আমরা আরো ডিটেলস জানাইতে পারবো। চলেন আমরা স্যারের ক্লাসটা উপভোগ করি। আর হচ্ছে আরেকটা ব্যাপার হচ্ছে, আজকে রাত 8টায়, কয়টায় বলেন? রাত 8টায় আমাদের শ্রদ্ধেয় সুমন স্যার একটা চমৎকার ক্লাস নেবেন। অবশ্যই এই ক্লাসটা করবেন। কিসের জন্য? রিটেন, যারা রিটেন পরীক্ষাগুলো দিবেন, ঠিক আছে? যাদের এমসিকিউ ভালো প্রিপারেশন আছে কিন্তু রিটেনে ভালো করতে চান, আর রিটেনে ভালো হলে চাকরি মিস নাই, এই রিটেন ক্লাস করবেন রাত 8টায় সুমন স্যারের সাথে। ওকে স্যার, প্লিজ। থ্যাংক ইউ বাপি ভাই। বাপি ভাইয়ের কাছ থেকে আমরা তথ্য জেনে নিলাম। মূলত হচ্ছে বিজ্ঞাপন বিরতি একটা গেল, যে কোনো অনুষ্ঠানে তো একটা বিরতি থাকে, তাই না? তাহলে আমরা মাঝখান থেকে খানিকটা বিজ্ঞাপন বিরতিতে চলে গেছি। আর যে কোর্সের ব্যাপারে কথা বলতেছিল, জাস্ট আমি 10 সেকেন্ড একটা কথা বলে দিই। এই কোর্স তাদের জন্য না যারা খুব ভালো পারেন, এটা তাদের জন্য না। তারা কখনোই ভুলেও এটার আশেপাশে আসবেন না। এইটার আশেপাশে আসবেন কারা? যাদের প্রবলেম আছে। আমি ম্যাথ ভালো বুঝি না, ভালো ইংলিশ বুঝি না, এটা শুধুমাত্র তাদের জন্য। যাই হোক, আমরা একটু মূল কোশ্চেনের দিকে চলে আসি, যেটা নিয়ে সমাধান করতেছিলাম। লগ বেসমেন্টের কোশ্চেন। এক্সপোনেন্ট পাবো, লগ পাবো না, বিষয়টা একটু কেমন দেখা যায়, তাই না? সূচক আর লগ তো পাশাপাশি থাকে, তাহলে এক্সপোনেন্ট আর লগ বেসমেন্টের কোশ্চেন আমরা পাশাপাশি পেয়ে গেছি। তাহলে এখন দেখেন এই কোশ্চেনটাতে ওরা বলতেছে যে লগ এক্স বেসমেন্টে 27 বাই আমাদের কত 64, এইটা যদি চলে আসে তাহলে এটা ইকুয়াল টু -3 হলে তাহলে কত চলে আসবে? তাহলে এটাকে আমরা কি বলতে পারি? x⁻³ ইকুয়াল টু হচ্ছে আমাদের 27 বাই। আসসালামু আলাইকুম স্যার। তাহলে এটা তো নিচে, তাহলে উল্টাই দিলে কি হয়? স্যার কেমন আছেন? x⁻³ ইকুয়াল টু আছি ভালো, আলহামদুলিল্লাহ। 64 বাই 27।
তাহলে সেইটাকে আচ্ছা, যদি আমরা লেকচার x শিট কিউব দেখে আকারে ভয় রেখে পাওয়া দিই, যায়, হঠাৎ করে তাহলে 18 কোন সংখ্যার এই যে পাওয়ার 3 রুটিনটা দিলে overlap 64 হয়? করছে 4 আমার, এই 4 জন্য 4 এরকম 16 4 হচ্ছে, 16 গতদিন 64। বলছি। কোন সংখ্যার যেহেতু পাওয়ার 3 3 দিলে short আপনার class, 27 চলে আসে? 3 3 গুণন 3 গুণন 3 মানে 27। তাহলে এটাকে আমরা কার 4 কার বাই বাচ্চা 3 টু দি কাঁদতেছে, পাওয়ার একটু 3 মিউট লিখতে করতে পারি, তাই বলেন। না? তাহলে আমাদের যেহেতু পাওয়ার গুলো সেম, তাহলে ভিত্তিগুলো আমরা কি বলতে পারি? x = আমরা সবাই 4 mute বাই হয়ে যাই, 3। হ্যাঁ, তাহলে সবাই ওরাও mute x হয়ে এর মান যাই। চাইছে, এই আমরা, সেই অ্যান্সার হচ্ছে ইয়েটা আমাদের একটু বোঝাতে 4 বাই সবাই 3। একটু mute এইটাই হয়ে এরকম সবাইকে কোনো mute করে আহামরি দাও। জটিল কোনো যখন ক্যালকুলেশন আমি ছিল কথা না। বলবো, লগ বেসমেন্টের কোশ্চেন, ওই যে দেখো উপরে কি আসছে, লগ বেসমেন্টের কোশ্চেন আমাদের এই জায়গাটাই একেবারে সহজ প্যাটার্নের কিন্তু কি চলে আসছে, কোশ্চেনটা চলে আসছে। ঠিক আছে, কনফিডেন্ট আছে যে পারবো। আচ্ছা। হ্যাঁ, তাহলে অভিজিৎ থ্যাংক ইউ। Math করবো তাহলে এই কিসের? কোর্স আপনার জন্য না কিন্তু, ওকে। Math আচ্ছা, এর তাহলে topic আমরা কি এই বলেন? কোশ্চেনের উত্তর পেয়ে গেছি, 12 নাম্বার কোশ্চেনের উত্তর, যে পাঁচ x এর মানটা নাম্বার কত চলে তাই না? আসবে। এটা সহজ বোঝার প্যাটার্নের কোশ্চেন চেষ্টা ছিল করি। আলটিমেটলি। একটু বোঝার 13 চেষ্টা নাম্বার করি, কোশ্চেনের কয়েকটা দিকে একটু লাইন, চলে হ্যাঁ? আসেন, দেখেন তারা 13 নাম্বার পার্টনারশিপের কোশ্চেনে কি করতে দুই বলছে। একটা বিষয় 13 বোঝার নাম্বার চেষ্টা কোশ্চেনে করি, জাস্ট হ্যাঁ? শুধু তারপরে সমাধান, আমরা অঙ্কটাতে x এর মানটা প্রবেশ কত করব। বের করতে বলছে, আর কোনো ঝুট ঝামেলা এখানে মনে করেন, কোনোটাই কোনো কিছু আমি নাই। আর আমার খুব ক্লোজ একটা বন্ধু, ওটার কি সাউন্ড আসতেছে? দুইজনই ব্যবসা শুরু করলাম। স্ক্রিনটা হচ্ছে আমি দিলাম ব্যবসায় না, আছে এই সাইডে, 100, এই সাইড থেকে কাটো। এখন আচ্ছা, আমার এখানে এখনো দেখা যাচ্ছে। আচ্ছা, ওকে। আচ্ছা, এক্সট্রিমলি সরি, আরেকটা ক্লাসের একটা অংশ ভুল করে এখানে চলে আসছিল, যাই হোক। আচ্ছা, 13 নাম্বারের আমরা একটু তাকাই, তাহলে কি আসছে। আমরা যদি এইদিকে বজ্র গুণন করে দেই এটার সঙ্গে এটা, তাহলে কি চলে আসে দেখেন তো, সরাসরি, এত ঝুট ঝামেলা করার কোনো কিছু দরকার নাই। x - 6 প্লাস স্কোয়ার রুট অফ হচ্ছে x + 1 ইকুয়াল টু, এটা দ্বারা গুণন করলাম -7 ইন্টু স্কোয়ার রুট অফ x - 6, আবার মাইনাসে কি চলে আসবে, +7 ইন্টু স্কোয়ার রুট অফ x + 1। এইটা হচ্ছে মূল কাহিনী। তাহলে এখন চলেন আমরা এই x - 6 স্কোয়ার রুট অফ এই পাশে নিয়ে চলে আসি, তাহলে মাইনাস প্লাস হয়ে গেলে কি থাকবে, 7 আর 1 8, তাহলে 8 স্কোয়ার রুট অফ x - 6, এইটা ওই পাশে চলে গেলে মাইনাস হয়ে গেলে, তাহলে 6 স্কোয়ার রুট অফ x + 1। তাহলে এইটাকে এখন আমরা কি করতে পারি, যদি উভয় পক্ষকে আমরা যদি বর্গ যদি করে দেই, ঠিক আছে, বর্গ যদি করে দেই, তাহলে আমাদের কি চলে আসতেছে, তাহলে আমাদের এখানে হচ্ছে 8 8 64 ইন্টু হচ্ছে x - 6, 6 6 36 ইন্টু হচ্ছে কি থাকতেছে x + 1। এখন আমরা এটাকে কি করতে পারি, একটু ছোট ছোট ক্যালকুলেশন তো আমরা করতেই পারি, তাই না? তাহলে আমরা যদি এখানে আরো ছোট করতে চাই, তাহলে আমরা কত নিতে পারি, তাহলে 4 দ্বারা ভাগ করলে হচ্ছে আমাদের কত চলে আসতেছে, 4 6 24, 4 16 64, 4 দ্বারা ভাগ করলে 4 9 36, তার মানে 16x 6 16 কত চলে আসতেছে আমাদের 96, আর এইদিকে 9x প্লাস হচ্ছে 9 9 এই পাশে চলে আসলো, তাহলে আমাদের 7x আর 96 ওই পাশে চলে গেলে আমাদের যোগ হইলে কত চলে আসতেছে, 105। তার মানে x এর মান 7 দ্বারা ভাগ করলাম 7, তাহলে কত চলে আসতেছে 35, 5 7 35 15। তাহলে আমরা অ্যান্সার মনে হয় পেয়ে গেছি। অ্যান্সার হচ্ছে আমাদের কত চলে আসছে, অ্যান্সার আমাদের 15। জাস্ট কিছুটা, এটা সমাধান একটু লম্বা। এই যে একটু আগে বলতেছিলাম যে এই কোশ্চেনগুলোর একটা অংশের মধ্যে আমরা কি পাইছি, একটা অংশের মধ্যে হচ্ছে লেন্দি পার্টটা পাইছি, যে কোশ্চেন সহজ কিন্তু একটু লেন্দি, একটু জায়গা হচ্ছে এই জায়গাগুলোতে বেশি লাগে, এই হচ্ছে বিষয়, আর অন্য কোনো বিষয় টিষয় নাই আসলে এই জায়গাটাই। আর আরেকটা এই জায়গাটায় টেকনিক্যালি কাহিনী ছিল, সেটা হচ্ছে আপনার হুট করে এটা করাটা অনেকের জন্য আপনার কি চলে আসবে, একটু টাফ হইতে পারে। যেমন আপনি যদি সব চিন্তা ভাবনা বারটা দিয়ে আপনি কি করতে পারতেন, আপনি যদি মানটা বসাই যদি টেস্ট করতেন, কথার কথা ধরেন আমি 15 দিয়ে টেস্ট করতেছি, তাহলে এখানে 15 বসাইলে 15 থেকে হচ্ছে 6 চলে গেলে কত, 9, 9 এর বর্গমূল করলে আমাদের চলে আসতেছে 3, 15 একে 16, 16 বর্গমূল করলে 4 চলে আসতেছে, এই জায়গাটায় তাহলে আবার চলে আসতেছে কত, আপনার এই জায়গাটায় আসতেছে 3, বিয়োগ এই জায়গাটায় চলে আসতেছে কত, 4, তাহলে উপরে 4 আর 3 এ 7, আর নিচে হচ্ছে আমাদের কত, -1 দ্বারা ভাগ করলে -7 আসে, ওরাও বলছে -7। তারপরে আপনি যদি অ্যান্সার ধরে একটু মিলাইতে যাইতেন তাহলে খুব ভালো হইতো। বিষয়টা কেমন একটু খেয়াল করে দেখেন, ধরেন 11 থেকে 6 বাদ দিলে 5, 5 এর বর্গমূল করলে অ্যান্সার ডিরেক্ট কোনো আসে না, তার মানে এটার চিন্তা বাদ দেন। যদি 9 হইতো, 9 থেকে 6 বাদ দিলে কত থাকে, 3, 3 এর বর্গমূল করলেও কোনো বেসমেন্টে অ্যান্সার পাওয়া যায় না, তার মানে উত্তর আপনি কনফার্ম হয়ে গেছেন, হয় বি নাম্বার অথবা ডি নাম্বার, এই দুইটার মধ্যে অ্যান্সার চলে যাবে। তাহলে আপনি বি দিয়ে টেস্ট করেন, আপনি এত লম্বা করে অঙ্ক তো করার তো দরকার নাই, আপনি তো জানেন যে হয় 15 হবে অথবা নান অফ দিস। তাহলে 15 যদি আমি বসাই দিই, 15 থেকে 6 বাদ দিলে কত হয়, 9, 9 এর বর্গমূল করলে 3, 9 এর বর্গমূল করলে 3,
এটা করলে তো এটাটাও পাওয়া যায়, এই দুইটা তো সেম জিনিস। 15 সঙ্গে 1 যোগ করলে হয় 16, 16 বর্গমূল করলে 4, তাহলে নিচেও 4, তাহলে উপরে 3 যোগ 4 আর নিচে 3 বিয়োগ 1, কাটাকাটি করলে দেখেন -7, ওরাও তাই বলছিল -7। ঠিক আছে, এবার তাহলে বলেন বোঝা যাচ্ছে কিনা। এক্স এর মান 15 বসাই দিয়ে আমরা টেস্ট করছি। মিলন ভাই কি এবারে বুঝতে পারছেন বিষয়টা? দেখেন কত সহজ না? কিন্তু আমরা শুরুতে কি দেখছি, একদম ম্যানুয়াল, যে আমরা কোনো কিছু বুঝি না, বাচ্চাদের মতন করে ক্যালকুলেশন করে যাব, তাতে তো অ্যান্সার আসতেছে। কিন্তু এত বড় জায়গা আপনাকে কে দিবে? আপনার এত বড় জায়গা তো পরীক্ষার হলে নাই, তখন এই যে এই চিন্তাগুলো করা লাগে ভাই, কিছু কমন সেন্স এই জায়গাটায় অ্যাপ্লাই করতে হয়। ওকে, তাহলে গেল হচ্ছে 13 নাম্বারটা। আসেন 14 নাম্বারের দিকে একটু আগাই। 14 কোশ্চেন হচ্ছে সহজ, কোনো কিছুই নাই, সিম্পল একটা কোশ্চেন এখানে দিয়ে রাখছে, x - 5 ইজ গ্রেটার দেন 4x প্লাস হচ্ছে 7। 4x এই পাশে চলে আসলে -3x, 5 ওই পাশে চলে গেলে 7 5 কত 12, তাহলে আমাদের x - x 3 দ্বারা যদি ভাগ করে দেই 4, মাইনাস দ্বারা যদি গুণন করে দিই প্লাস, মাইনাস দ্বারা গুণন করলে মাইনাস। আর আমরা সবাই জানি যে অসমতাতে মাইনাস দ্বারা গুণন করলে চিহ্ন পরিবর্তন হয়ে যায়, তাহলে সেটা ছিল গ্রেটার দেন, সেটা হয়ে যায় কি চলে আসবে, এটা চলে আসবে লেস দেন। তার মানে এক্স এর মান -4 এর কি আসবে, ছোট। এক্স এর মান -4 এর ছোট চলে আসবে। তাহলে এই জায়গাটায় এখন বিপদটা কোথায়? বিপদটা হচ্ছে ভাই এইরকম তো ডিরেক্ট কোথাও অ্যান্সার নাই। তাহলে এখন আপনি কি বুঝতেছেন, এটার মানেটা কি? এক্স এর মান -4 এর চাইতে ছোট আসবে, তার মানে কি -4 হইতে পারবে না, -4 এর ছোট। তাহলে -4 এর ছোট মানে কি, -5 -6 -7 -8, এরকম করতে 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 ∞ পর্যন্ত যাইতে পারে। তার মানে -4 একটা রেঞ্জ, আর আরেকটা হচ্ছে আপনার কত, ∞। তার মানে ইনফিনিটি মানে কত, এটা কি বুঝতেছেন না? তার মানে অ্যান্সার আসবে হচ্ছে এইটা। এখন কোশ্চেন, তাহলে এইটা আর পরেরটার মধ্যে পার্থক্যটা কোথায়? এইটা আর পরেরটার মধ্যে পার্থক্যটা হচ্ছে, যদি এখানে ইকুয়াল বেসমেন্টে থাকতো তাহলে থার্ড ব্র্যাকেট হইতো, যে এত পর্যন্তই শেষ। ঠিক আছে, বিষয়টা হচ্ছে এইরকম। যদি থাকতো, কথার কথা দেখেন, আপনাকে একটা মানের কথা বলতেছে, এটার মানে কি 10-এর বড় আসবে, তার মানে এই জায়গাটায় আপনার বিষয়টা কেমন চলে আসবে, 10-এর বড় মানে কি প্লাস পজিটিভ, আর এই জায়গাটাই হচ্ছে আমাদের কত 10। এই দুইটাই হচ্ছে কি করা থাকবে, দুইটাই হচ্ছে ওপেন করা, মানে 10-এর বড় কত পর্যন্ত যাবে জানি না, কিন্তু এইটাই যদি থাকতো এইরকম যে 10-এর সমান বা 10 থেকে বড়, তাহলে আপনি কি বলতেন 10 নেওয়া যাবে, 10-এর বড়টা নেওয়া যাবে, 10 নেওয়া যাবে মানে এটা ক্লোজ হয়ে যাইতো, তাহলে এটা আপনি কি করে দিতেন ওপেন। তাহলে আমাদের এখানে তো কোনো ইকুয়াল সাইন দে নাই, দ্যাটস ওয়াই, তাহলে ইকুয়াল সাইন দে যেহেতু নাই, তাহলে থার্ড ব্র্যাকেট, এই যে থার্ড ব্র্যাকেট কোনোটাই অ্যান্সার হবে না। আপনি এই অঙ্ক, আমি যদি পরীক্ষার হলে যাইতাম, আল্লাহর ওয়াস্তে এই অঙ্ক জীবনেও কোনো কিচ্ছু করতাম না, এগুলোর একটা কিছু করতাম না। কেন করতাম না? কারণ আমি দেখতেছি দুইটা ফার্স্ট ব্র্যাকেট, একটা ফার্স্ট ব্র্যাকেট, একটা থার্ড ব্র্যাকেট, একটা থার্ড ব্র্যাকেটটা কখন আছে, ইকুয়াল সাইন থাকলে। এখানে কি কোনো ইকুয়াল আছে? না। তাহলে এটাও হবে না, এটাও হবে না, এটাও হবে না, অ্যান্সার প্রথমটা হইতে বাধ্য। অঙ্ক করা লাগে না। এখন পরীক্ষার হলে এমসিকিউ কি চাইছে, যে আপনি কেমন করে উত্তর বের করছেন প্রথমটা এইটা না, আপনার মাথায় সেন্স আছে কিনা এটা। তার মানে এই অঙ্ক করতে আপনার সর্বোচ্চ সময় লাগার কথা 3 থেকে 5 সেকেন্ড। এই অঙ্ক করা লাগে না স্যার, যে অঙ্ক করে বের করে উত্তর, জীবনও করা লাগে না। দেখাই তো যাচ্ছে যে থার্ড ব্র্যাকেট গুলো আপনার এই জায়গাটায় আসবে না, কারণ মূল আমাদের ইনইকুয়ালিটির মধ্যে কোনো সমান চিহ্নই তো ছিল না। এই হচ্ছে বিষয়টা। যাই হোক, তাহলে 14 নম্বরের কাহিনীও গেল। দেখেন এইরকম টেকনিক্যাল সাইডেরও অঙ্ক চলে আসছে। 15 নাম্বারটা তো মনে হয় বলার কোনো কিছু নাই, সাবসেট আর প্রপার সাবসেট। আমাদের এখানে আইটেম আছে কয়টা, 1টা 2টা 3টা 4টা 5টা। তার মানে আমরা জানি যে সাবসেট বের করে হচ্ছে কিভাবে, 2 টু দি পাওয়ার পি দিয়ে। তাহলে এখানে পি এর মানটা হচ্ছে কত, 1 2 3 4 5, মানে কয়টা আমাদের রাশি আছে 5, তার মানে আসবে হচ্ছে কত 32। এইটা কার মান ছিল, এইটা হচ্ছে সাবসেটের মান, কিন্তু কোশ্চেন বলছে প্রপার সাবসেট। তাহলে প্রপার সাবসেট কি হয়, একটা কম হবে, 32 বিয়োগ 1, তার মানে আসবে 31টা। কোনটা কম, এই সিরিয়াল যেটা আছে সেই সিরিয়ালটা বাদ যাবে। প্রপার সাবসেটের মধ্যে নিজের যে চেহারাটা থাকে সেই চেহারাটা বাদ দিতে হয়, নিজের চেহারা সহকারে যেটা থাকে সেটাকে আমরা বলি হচ্ছে সাবসেট। এই হচ্ছে বিষয়টা, ঠিক আছে। করার কথা ক্ষেত্রে এখানে বিগত বিএবিএম দেখলে কি হবে, কে এটা ছিল, জয়ন্ত। বিগত নট অনলি বিআইবিএম, আপনি যদি ফ্যাকাল্টির কথাই বলেন তাহলে সবগুলোই দেখেন, বিআইবিএম দেখেন, আইবিএ দেখেন, আর্টস ফ্যাকাল্টি দেখেন, এফপিএস দেখেন, ঠিক আছে, সিটিআই দেখেন, সবগুলোই দেখেন, ঠিক আছে। প্রত্যেকটাই হচ্ছে আপনাকে দেখতে হবে, কারণ প্রত্যেকের
আলাদা আলাদা কিছু পছন্দের জায়গা আছে ভাই, এই কারণে হচ্ছে সবগুলো যদি দেখা যায় তাহলে একটু ভালো হয়। আচ্ছা চলে আসেন পরেরটাতে। 16 নম্বরে কিছু বলবো না ভাই, এটা 16 নাম্বার ছোটবেলার কোশ্চিন, মানে ছোটবেলা বলতে আমাদের জবের প্রিপারেশনের শুরু চ্যাপ্টারটাই যখন পার্সেন্টেজ দিয়ে আমরা শুরু করি তখন সেখানে একটা ফরম্যাট পাওয়াই যায়, এত পার্সেন্ট ইনক্রিজ এত পার্সেন্ট ডিক্রিজ, এক কথাই বলেন তাহলে কত চলে আসবে, প্লাস মাইনাস পি প্লাস মাইনাস কিউ প্লাস মাইনাস পি কিউ ডিভাইডেড বাই 100। একটা ইনক্রিজ হইছে আর আরেকটা ডিক্রিজ হইছে, ডিক্রিজ হইলে মাইনাস চিহ্ন, ইনক্রিজ হইলে আমরা জানি প্লাস চিহ্ন, তার মানে প্লাস 60 মাইনাস 30 প্লাস মাইনাসে মাইনাস 60 ইন্টু 30 ডিভাইডেড বাই হচ্ছে 100। তাহলে এই দুটা ক্যালকুলেশন করলে আসতেছে প্লাস 30 মাইনাস এটা আসতেছে কত 18, তার মানে কত আসছে প্লাস 12। তাহলে 12 প্লাস থাকা মানে হচ্ছে বেড়ে গেছে, তার মানে ইনক্রিজ 12%। এটা কোনো কিছু বলার নাই, কারণ এটা ওই তো বললাম যে একেবারে আমাদের প্রিপারেশনের শুরুর দিককার কথাবার্তাগুলো থেকেই মনে হয় এই অঙ্কটা ক্যালকুলেশন করা সম্ভব, এইখানে ঝুট ঝামেলা তেমন কোনো কিছুই নাই। ওকে, তাহলে 16 নাম্বারটাও আমরা ছেড়ে দিচ্ছি, পিচি পিচি কোশ্চিন এগুলো। আচ্ছা 17 নাম্বার কোশ্চিনটার দিকে আমরা একটু তাকাই, দেখি তারা কি বলতেছে। 17 নাম্বার কোশ্চিনটাও মনে হয় এক লাইনে করা যায়, যে 1/3 অংশ পূরণ করা আছে, যদি 8 লিটার ভর্তি করান তাহলে এই ট্যাঙ্কটা ভর্তি হয়ে যাবে এত অংশ। তাহলে ভর্তি হয়ে গেল এখন কত 5/6, আগে ছিল কত ভাই 1/3, তাহলে কতটুকু অংশ বাড়ছে, তাহলে আমরা যদি বিয়োগ করে দিই তাহলে কত আসে 3 দোকানে 6 2, তাহলে 3 থেকে যদি আমাদের 2 চলে যায় তাহলে আমাদের কত চলে আসতেছে 5 থেকে 3 2 চলে গেলে 3, তাহলে 3 আর নিচে 6 মানে হাফ। তাহলে হাফ অংশ আমার নতুন করে কি হয়েছে ভর্তি করা হয়েছে। এই হাফ অংশ কেন ভর্তি হয়েছে 8 লিটারের কারণে। তাহলে হাফ অংশ মানে যদি 8 লিটার হয় তাহলে পুরা অংশ মানে এক অংশ মানে কত চলে আসবে 8 দোকানে 16 লিটার, অঙ্ক শেষ, উত্তর এই সেই টোটাল ট্যাঙ্কের ক্যাপাসিটি 16। তার মানে এই অঙ্কটা ছিল শুধু একটা বিয়োগের, আগে কতটুকু ছিল 1/3, এখন কতটুকু হয়েছে 5/6, তাহলে কতটুকু ভর্তি হইলো ভাই, এখন হলো 5/6, আগে ছিল 1/3, তাহলে এখন যতটুকু ভর্তি হয়েছে সেখান থেকে আগেকার ভর্তি বাদ দিলেই তো আমি পাবো এতটুকু অংশ ভর্তি হয়েছে, সেটাই কত হাফ। এই হাফ কেন ভর্তি হয়েছে 8 লিটার দেওয়ার জন্য, তাহলে হাফ অংশ মানে 8 লিটার, তাহলে পুরো অংশ মানে কত 16। এটা মুখে মুখে মনে হয় করা যায়, তো এটাও মনে হয় লেখার দরকার ছিল না। আচ্ছা ফ্যাকাল্টি বেসমেন্টের কোন বই নিবেন, এইটা এখন মজার ব্যাপার হচ্ছে পাবলিকেশন, কোনো পাবলিকেশন কিন্তু আমাদেরকে কোনো রকমের প্রণোদনা দেয় নাই যে অমুক পাবলিকেশনের বইয়ের নাম এখন বলতে হবে, কারণ তারা আমাদেরকে কিছু ফ্যাসিলিটি দিছে, বিষয়টা এরকম না। আপনার মার্কেটে যে পাবলিকেশনে হোক সবার কোশ্চেন একই, ধরেন আপনার 18 সালে বাংলাদেশ ব্যাংকের এডির পরীক্ষার কোশ্চেন, মিস্টার এক্স নামের ব্যক্তিও যদি তার বইতে দেয় যা আসবে, ওই ওয়াই পাবলিকেশনও দিলে তাই আসবে, কোয়া পাবলিকেশন দিলেও তাই আসবে, সবার কোশ্চেন কিন্তু একই রকম ভাই। আমরা শুধু শুধু টেনশন করি, আপনি মার্কেটে গিয়ে লাইব্রেরিতে গিয়ে কি করবেন 2-3টা বই নেবেন, ওদেরকে বলবেন যে দেন বই দেন কি কি আছে, আপনি বইগুলো খুলে খুলে যার সলিউশনগুলো দেখতে আপনার কাছে ভালো লাগবে তার বইটাই আপনি নেবেন, সবার বইয়ের কোশ্চেন একই রকম ভাই। ওকে, তাহলে 17 নম্বরের ক্যালকুলেশনটাও আমরা পেয়ে গেছি। 18তে চলে আসেন, 18 কোশ্চেনে মনে হয় কোনো কিছু বলার দরকার নাই, একদম সরাসরি কোশ্চেন দেখেন, এক্স বাই ওয়াই প্লাস ওয়াই বাই এক্স এর মান যদি স্কোয়ার রুট অফ 7 হয়, তাহলে ওরা বলতেছে পাওয়ার 4 এর মান কত। তাহলে পাওয়ার 4 করতে গেলে আমার কি করা দরকার, প্রথমে আগে একবার বর্গ করি, দেখা যাক কি হয়। একবার বর্গ করেন, এটারে বর্গ করেন, তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস হচ্ছে বি স্কোয়ার মানে হচ্ছে ওয়াই বাই এক্স হোল স্কোয়ার ইকুয়াল টু হচ্ছে কত আসে, এটা বর্গমূল করলে 7। এটা তো মনে হয় কাটাকাটি করা যায়, 2 এই পাশে চলে গেলে মাইনাস চলে আসবে, তাই না? তাহলে মাইনাস হয়ে গেলে কত থাকবে 5। তার মানে আমরা এখান থেকে কি পাইছি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এটা, আর এখান থেকে পাইছি ওয়াই স্কোয়ার আর হচ্ছে এক্স স্কোয়ার, ওয়াই স্কোয়ার আর এক্স স্কোয়ার, এই দুটার যোগফল 5। আবার যদি এদেরকে আমরা চলেন বর্গ যদি করি, আবার বর্গ করলাম, তাহলে দেখি তো কি দাঁড়ায় এবারে। তাহলে এবারে বর্গ করলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র কি, এ স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, তাহলে এ স্কোয়ার মানে এটার উপরে স্কোয়ার, তাহলে এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস 2ab এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এক্স স্কোয়ার প্লাস এটার স্কোয়ার করলে ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এখানে কত চলে আসে 25। তাহলে এই দুটা তো কাটাকাটি হয়ে যায়, তাহলে 2 এর পাশে চলে আসলে বিয়োগ হয়ে যাবে, বিয়োগ হইলে কত 23। তার মানে এই যে দেখেন এক্স টু দি পাওয়ার 4 ওয়াই টু দি পাওয়ার 4 প্লাস ওয়াই টু দি পাওয়ার 4 এক্স টু দি পাওয়ার 4, এটার মান কত চলে আসছে 23, এই সেই উত্তর 23।
তার মানে দুইবার শুধু বর্গ করার কাজ, আর অন্য কোনো কাজ এখানে নাই। একেবারে সিম্পল কোশ্চেন, কিন্তু দেখে মনে হয় না জানি কি অবস্থা এই জায়গাটায়। আসলে এত ঝুট ঝামেলা কিন্তু নাই। ওকে, হ্যাঁ, ওই যে অলরেডি কে অ্যান্সার দিয়ে দিছে এখানে, মিলন অলরেডি অ্যান্সারটা দিয়ে দিছে। ওকে, তাহলে এবারে 19-এর দিকে আমরা একটু আসি, দেখি 19 আমাদের কি বলতেছে। এই ডিনোমিনেটর আর নিউমিনেটর নিয়ে অনেকে একটা বিপদের মধ্যে পড়ে যায় যে স্যার কোনটা জানে কি। লব হর নিয়ে অনেকে বিপদের মধ্যে পড়ে, উপরেরটাকে বলে হর, আবার মাঝে মধ্যে নিচেরটাকে বলে হর। ঠিক আছে, বাংলায় আমরা উপরেরটাকে কি বলি, লব বলি, আর নিচেরটাকে কি বলি, হর। এই লবের ইংলিশ হচ্ছে নিউমিনেটর আর হরের ইংলিশ হচ্ছে ডিনোমিনেটর। এটা মনে রাখার জন্য আমরা সহজ করে বলি ডি মানে হচ্ছে ডাউন। এটা মাথায় রাখেন, ডি মানে কি, ডাউন। ডাউন মানে কোথায় থাকবে, নিচে, তাহলে ডি থাকবে নিচে। তার মানে ডিনোমিনেটর থাকে নিচে আর উপরে থাকবে কি, নিউমিনেটর। এই হচ্ছে কথাটা, আর কিচ্ছু না। কোশ্চেন কি বলছে, ডিনোমিনেটর অফ এ প্রপার ফ্র্যাকশন। এই প্রপার ফ্র্যাকশন এখানে আবার নতুন একটা নাম পাওয়া গেছে। প্রপার ফ্র্যাকশন মানে হচ্ছে প্রকৃত ভগ্নাংশ। প্রকৃত ভগ্নাংশ কোনটা, যে ভগ্নাংশ নিচে বড় উপরে ছোট থাকে সেটাকে আমরা বলি প্রকৃত ভগ্নাংশ। আর প্রপারের ঠিক উল্টাটাই হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন, নিচেই ছোট উপরে থাকবে বড়। তাহলে এখানে ওরা বলতেছে যে ডিনোমিনেটর কোথায় থাকবে, নিচে। এই নিচের সংখ্যাটা নাকি ইজ 3 মোর দ্যান দা নিউমিনেটরের চাইতে হচ্ছে 3 বড়। তার মানে কি, উপরের সংখ্যাটা যদি x হয় তাহলে নিচের সংখ্যাটা আসবে x+3। এই হচ্ছে আসলে বিষয়টা। এখন তারা বলতেছে যে ইফ দ্য ফ্র্যাকশন ইজ স্কোয়ার, এই ভগ্নাংশটাকে যদি আমরা স্কোয়ার করি, তাহলে কি হবে, ওরা বলতেছে যে ইজ ডিনোমিনেটর উইল বি, ডিনোমিনেটর কোনটা, নিচেরটা, তাহলে স্কোয়ার করলে x+3 হোল স্কোয়ার হবে। তাহলে এইটা ইকুয়াল টু কি হয়ে যাবে, বলতেছে 39 মোর দ্যান দা নিউমিনেটরের চাইতে নাকি হচ্ছে 39 কি আসবে, বেশি চলে আসবে। নিউমিনেটরের চাইতে 39 বেশি চলে আসবে। তাহলে নিউমিনেটর কোনটা, এটাকে বর্গ করলে x² নিউমিনেটর, তাহলে এটার চাইতে 39 বেশি আসবে। এই হচ্ছে মূল কথা, আর কিচ্ছু না। এইটা তো পরীক্ষার হলে আপনি লিখবেন না, কারণ আপনার মাথার মধ্যে তো আছে যে উপরে x আর নিচে কি, x+3। এখন ওরা বলতেছে যে এটাকে যদি বর্গ করেন তাহলে x+3 বর্গ, অর্থাৎ যেটা ডিনোমিনেটর ছিল সেটার বর্গ কি হয়ে যাবে, নিউমিনেটরের বর্গের যে মানটা আসবে তার চাইতেও হচ্ছে আমাদের 39 বড়। এই হচ্ছে বিষয়টা। তাহলে এইটাই যদি আমরা ক্যালকুলেশন করতে যাই তাহলে আমাদের কেমন চলে আসবে। এখন তো বীজগণিতের আমাদের মনে হয় জীবনের প্রথম শেখানো সূত্র ছিল a+b হোল স্কোয়ার। তাহলে a² + 2ab মানে 3 দোকানে 6x 3 3 9 ইকুয়াল টু x² + 39। x² কাটাকাটি, 6x এর মান 9 চলে গেলে 30, তার মানে x এর মান চলে আসে হচ্ছে 5। তাহলে x এর মান মনে হয় 5 চলে আসলে আমাদের গল্প কমপ্লিট, কারণ যা বলুক x এর মান তো আছে। এখন কোশ্চেন বলছে ভগ্নাংশটা কত, তাহলে ভগ্নাংশটা কত আসবে, উপরে x আর নিচে x+3, তাহলে উপরে 5 আর নিচে কত চলে আসবে, 5+3, তার মানে 5/8 হচ্ছে 8। এই হচ্ছে আসলে অ্যান্সারটা। এইটা হচ্ছে যদি আপনি একেবারে কি করেন, অঙ্ক যদি করে বের করতে চান তাহলে এইটা। আর দ্বিতীয় প্রসেস, আপনার অঙ্ক টঙ্ক কোনো কিছুই করার দরকার হবে না। এখন কোশ্চেন হচ্ছে কেন দরকার হবে না, চলেন আমরা একটু চেক করে দেখি, এই কথাটাকে বিশ্লেষণ করি। ধরেন আমরা তো এখন উত্তর পাইছি 5/8, ধরেন এটা প্রথমে আছে। ওদের তথ্য কি ছিল, যে নিচেরটার বর্গ করলে উপরেরটার বর্গর চাইতে 39 বড় হবে। তার আগে দেখেন এই দুইটার মধ্যে পার্থক্য কি 3 আছে কিনা, হ্যাঁ, উপরে 4 নিচে তো 3 বেশি, 4 আর 3 7। 7-এর বর্গ করলে হয় 49, 4-এর বর্গ করলে হয় 16। এই 49 থেকে 16 বাদ দিলে কি কখনো আমাদের 39 হয় না ভাই, হচ্ছে না। তার মানে এটা ভুল তথ্য। 2 আর 5, 2-এর বর্গ করলে 4, 5-এর বর্গ 25, 25 থেকে 4-এর পার্থক্যটা কি 39 না ভাই। 11-এর বর্গ করলে 121 আর 8-এর বর্গ হচ্ছে 64, এই দুটার পার্থক্য কি 39 হয়, হয় না। 8-এর বর্গ 64, 5-এর বর্গ 25, এই 25 আর হচ্ছে আপনার 64-র মধ্যে বিয়োগফল দেখেন 39 মিলছে। তাহলে যেই তথ্যটা দিয়ে আমাদের মূল গল্পের কাহিনীর তথ্য মিলতেছে তাহলে সেটাই উত্তর। তাহলে আমি কেন এত সব অঙ্ক, কিসের বর্গ টর্গ, এই সব ঝামেলা করতে যাব এখানে, বলেন কি দরকার এই সব ঝামেলা করার। আপনি তো অ্যান্সারটা দেখে তো এখানে মনে হয় দ্রুত অ্যান্সারটা বের করতে পারেন, তাই না। তাহলে এই সেন্সগুলো আমাদের কিছু কিছু জায়গায় রাখা দরকার, যে আমাদের কোন ওয়েতে আমরা এই ম্যাথটা সলভ করব। আমরা কি ম্যানুয়ালি সলভ করব নাকি আমরা ব্যাক সলভ করব, উত্তর ধরে বিলার প্রসেসটাকে আমরা বলি হচ্ছে ব্যাক সলভ করা। এই হচ্ছে বিষয়টা। তাহলে আমরা এইটারও ঘটনা বুঝে গেলাম, 19 নাম্বারটা যে কেমন করে আসলো। আর 20 নাম্বারটার মনে হয় কিচ্ছু বলার নাই, আমরা ক্লাস 9-10-এ মনে হয় সবাই করছি, কিছু বলার নাই। a কিউব প্লাস বি কিউবের সূত্র কি,
এ কিউব প্লাস বি কিউবের সূত্র এ প্লাস বি হোল কিউব মাইনাস 3ab ইন্টু এ প্লাস বি। এই তো মনে হয় সূত্র, তাই না? তাহলে আর কি বলবেন এখন? এই জায়গা থেকে যদি এখন ক্যালকুলেশনটা করতে যান, এখান থেকে যদি আমরা 3কে কি করে দিই, যদি বাইরে কমন নিয়ে নিই, তাহলে এক্স প্লাস 1/x এর মান আসে 5। তার মানে আমরা এখান থেকে এক্স প্লাস 1/x এর মান 3 এই পাশে চলে আসলে 5/3 বলতে পারি। তাহলে এখানে কি আসছে 5/3 হোল কিউব মাইনাস 3 ইন্টু, এটা তো কাটাকাটি, আর এইদিকে থাকলো হচ্ছে 5 আমাদের কত 3, 5/3। এই শুধু বানটা বসাই দিলে মনে হয় কাজটা শেষ, আর কোনো ঝুট ঝামেলা এখানে কোনো কিছুই নাই। একদম ম্যানুয়াল পদ্ধতিতে যা আছে অঙ্ক করলে আমাদের কমপ্লিট হয়ে যায়। আর কি ঝামেলা এখন বলেন? এখান থেকে তো সুন্দর করে 3 তো কাটাকাটি করাই যাচ্ছে। 5 3বার গুণন করলে কত আসে? 5 5 25, 5 25 125। 3 3বার গুণন করলে কত আসে? 27। ঠিক আছে, বিয়োগ হচ্ছে কত? 3। তাহলে আমাদের এখানে কত থাকতেছে? 125 বিয়োগ 27 গুণন 3 করলে কত আসে? 3 7 21, 6 7 8 81 ডিভাইডেড বাই হচ্ছে নিচে 27। এই হচ্ছে মূল কাহিনী, যে 125 থেকে 81 বাদ দেন। না না না, পরে পরে পরে, হ্যাঁ পরে। আচ্ছা, তাহলে এখন 125 থেকে যদি 81 আমরা বাদ দিয়ে দিই, তাহলে হচ্ছে আমাদের কত চলে আসতেছে? এখানে কত ছিল? 5। সরি, এখানে 3 না, এটা তো 5। সরি, এখানে 5 ছিল। তাহলে 5 বাদ দিলে আমাদের কত চলে আসতেছে? 35 3 13, 135 হচ্ছে বাদ যাবে। তাহলে বাদ গেলে আমাদের উপরে কত থাকে? মাইনাস। তাহলে -10 ডিভাইডেড বাই হচ্ছে কত থাকে? 27। -10/27 কোথায় ছিল? ওই যে -10/27 এখানে ছিল। তাহলে এই ছিল হচ্ছে মোটামুটি গতকালকের পরীক্ষার যে কোশ্চেনগুলো আমরা পাইছিলাম সেইটার বিশ্লেষণগুলো। আমরা দুইটা মোডেই হচ্ছে ক্যালকুলেশনগুলো দেখলাম, যে একদম ম্যানুয়ালি ক্যালকুলেশন করলে কেমন চলে আসে, এবং এই ক্যালকুলেশনগুলো টেকনিক্যালি পরীক্ষার হলে কিভাবে করা দরকার। একটু খেয়াল করে দেখেন, আমরা অনেক বড় বড় করে যে ম্যাথগুলো করতেছিলাম সেই ম্যাথগুলোর কিন্তু প্যারালাল আবার কি দেখানোর চেষ্টা করছি। এই ম্যাথগুলোর আমরা প্যারালাল এটা দেখানোর চেষ্টা করছি যে এটা কিভাবে আপনার ছোট করা সম্ভব। আশা করি এখান থেকে আপনারা আমাদের পড়ানোর মূল ক্লাসে আমরা যেভাবে পড়াই সেইটার একটা অন্তত প্যাটার্নটা পাইছেন, যে আমরা শুধুমাত্র অঙ্কের উত্তর করে ছেড়ে দেই না, আমরা এই কোশ্চেনটাকে কিভাবে পরীক্ষা অনুযায়ী, অর্থাৎ এমসিকিউ ওরিয়েন্টেড প্রসেস, নট অনলি ম্যাথের সলিউশনের প্রসেস, এই ম্যাথগুলোর আপনার এক্সাম ওরিয়েন্টেড প্রসেসগুলো কেমন হওয়া উচিত সেটাও হচ্ছে একটা দেখার বিষয় ছিল। তাহলে আশা করি এখান থেকে একটা মোটামুটি আপনারা ধারণা পেয়ে গেছেন যে আমরা কোন স্ট্যান্ডার্ডে এই ম্যাথগুলো মূল ক্লাসে হচ্ছে শেখাই। যাই হোক, অনেকে অনেক সময় ধরে আমাদের এখানে আসেন। বাপি ভাই কিছু বলবেন? আমাদের লাস্ট কে? আচ্ছা, আচ্ছা সুমন একটু কথা বলবে। সুমন স্যার। আচ্ছা, কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। হ্যাঁ, আর শুভ্র স্যারের ম্যাথ ক্লাস করার পরে এটা আমি বিশ্বাস করি যে আপনাদের মধ্যে কোনো ক্লান্তিভাব আসার কথা না, কারণ স্যার এত সুন্দর করে ক্লাস করায়, আমিও মাঝে মাঝে মুগ্ধ হয়ে স্যারের ক্লাস দেখি। আচ্ছা, যদি বলি আপনাদেরকে 24 ব্যাচের ক্লাস কখন শুরু হবে স্যার? তো আমাদের হলো যে কোনো ব্যাচ শুরু করার আগে আমরা 5টা বেসিক ক্লাস নিই, এই বেসিক ক্লাসের পরে বা ফান্ডামেন্টাল ক্লাস, তারপরে আমরা শুরু করি। আচ্ছা, যেটা বলতে গিয়েছিলাম, আপনারা সকলেই জানেন বেশ কয়েকটা প্রিলি পরীক্ষা হয়ে গেল। যদি বলি আমরা কম্বাইন্ড অফিসার, এরপরে হলো কম্বাইন্ড ক্যাশ অফিসার, এরপরে আরসি, তিনটা রিটেনের জন্য রিটেন এখনও কিন্তু এক্সাম হয়নি। সো রিটেন 3টা, রিটেন খুব শীঘ্রই হবে। আমি যদি একটু বলি, দেখেন এটা একটা সুযোগ আপনাদের, কারণ অনেক বড় আপনারা একটা সার্কুলার পাইলেন, 3টা পরীক্ষার রিটেন একটা প্রস্তুতিতে হয়ে যাবে। সো যেহেতু শুভ্র স্যার ক্লাস নিয়েছে, আমি বেসিক কথাবার্তা না বলে যদি মূল কথাটা বলি, আজকে রাত 8টায় আমাদের যে ক্রাশ রিটেন ব্যাচ, আমরা কম্বাইন্ড অফিসার, কম্বাইন্ড ক্যাশ অফিসার এবং আরসি ব্যাংকের আর জনতা ব্যাংকের আরসি, এগুলাকে আমরা কেন্দ্র করে আমরা একটা টার্নিং পয়েন্ট জব এইডের পক্ষ থেকে একটা রিটেন ক্রাশ ব্যাচ আমরা লঞ্চ করেছি। এবং আপনাদের অনেক ডিমান্ড ছিল, আপনাদের প্রত্যেকেই ডিমান্ড ছিল যে স্যার রিটেন ক্রাশ ব্যাচটা কবে শুরু হবে। সো আমরা রিটেন ক্রাশ ব্যাচ আজকে রাত 8টায় এটার ক্লাস হবে। প্রথম ক্লাসটা আমি রাত 8টায় নিব, আজকে হলো ট্রান্সলেশনের উপরে ক্লাস নিব। সো আপনারা ক্লাসটা করবেন অবশ্যই। এবং আরেকটা ব্যাপার বলবো, যদি আপনারা মনে করেন যে আপনাদের রিটেন দেওয়ার সম্ভাবনা আছে, তাহলে আমি বলবো আপনারা একটা ক্রাশ ব্যাচ করে নেবেন। আর যাদের রিটেন দেওয়ার সম্ভাবনা নাই মনে করতেছেন,
আপনাদেরকে বলবো আমাদের যে প্রিমিয়াম রিটেন ব্যাচটা আছে অবসম্ভাবীভাবে এই প্রিমিয়াম রিটেন ব্যাচটাতে আপনারা জয়েন করবেন। কারণ দেখেন এটা কিন্তু একটা বড় সুযোগ, যারা এই 2022 সাল ভিত্তিক পরীক্ষাগুলো রিটেন দিচ্ছেন আমি তো বলবো অবশ্যই আপনাদের গ্রেট অপরচুনিটি। কারণ 2022 সাল থেকে 2023 সালের জবটা পাইতে 1.5 বছরের একটা কিন্তু বা মিনিমাম 1 বছরের একটা ব্যবধান তৈরি হবে। সো 1 বছর আগে যদি আপনি আপনার ক্যারিয়ার শুরু করতে পারেন তাহলে কিন্তু আপনি অনেক দূর যেতে পারবেন। হ্যাঁ, কারণ 1 বছর মানে লম্বা একটা সময়। সো আপনাদেরকে বলবো যারা 22 সাল ভিত্তিক রিটেন দেওয়ার সম্ভাবনা আছে 3টা পরীক্ষার, তারা অবশ্যই একটা খুবই কম ফি নেওয়া হয় ক্র্যাশ কোর্সগুলোতে, অবশ্যই আপনারা ক্র্যাশ কোর্সে জয়েন করবেন। আর যারা 2022 সাল ভিত্তিক পরীক্ষা দিতে পারেন নাই বা পরীক্ষা দিয়েছেন কিন্তু আশানুরূপ ফল পান নাই, তাদেরকে বলবো আপনারা প্রিমিয়াম রিটেন ব্যাচটা করে নেবেন। রিটেনটা খুবই গুরুত্বপূর্ণ। আপনারা প্রিলি নিয়ে অডিট থাকেন, কিন্তু আমরা আমাদের সময়ও যারা জব পেয়েছি বা জবের প্রস্তুতি নিয়েছি আমরা কিন্তু শুধু রিটেন নিয়ে আমরা অডিট থাকতাম। কারণ প্রিলিটা মোটামুটি একটু খোঁজ খবর চোখ কান বন্ধ মানে খোলা রেখে যদি কেউ পড়াশোনা করে তার কিন্তু প্রিলি খুব সহজেই সে ওভারকাম করতে পারে। 3-4 মাস পড়লে প্রিলি ইনাফ। কিন্তু রিটেনটা কিন্তু ভাই এটা একটা কনসিস্টেন্সির ব্যাপার, আপনার দীর্ঘ সময় লাগবে বা একটা ইনভেস্টমেন্টের ব্যাপার আছে। আপনাকে সময়ের যেটা বলি সময়ের একটা ইনভেস্টমেন্ট লাগে রিটেনে ভালো করতে গেলে। সো বলবো আপনারা অবশ্যই রিটেনের ক্র্যাশ কোর্সটা করবেন আজকে রাত 8টায়। এ সময় আরও কথা হবে রিটেনের ক্র্যাশ কোর্স নিয়ে। আর প্রিমিয়াম রিটেন ব্যাচটারও আমি দাওয়াত দিব, যারা ফ্রেশার তারাও বলবো প্রিমিয়াম রিটেন ব্যাচটা করে নেবেন। আপনি বিশ্বাস করেন ভাই, যদি প্রিলি এবং রিটেন একত্রে যদি আপনি প্রস্তুতি নিতে পারেন তাহলে আপনার প্রস্তুতিটাও খুব বেশি কোজেন্ট হবে, প্রস্তুতিটা খুব বেশি জোরালো হবে, কমপ্লিটনেসটা পাবেন। এই হলো মূল বিষয়। ভালো থাকবেন প্রত্যেকেই। আচ্ছা, আজান দিচ্ছে, ওকে ঠিক আছে, তাহলে ভালো থেকেন, আল্লাহ হাফেজ। হ্যাঁ ঠিক আছে, কেটে দেন।